ভেরি শর্ট অ্যান্ড আর্ট ইজ লং। টাইম ইজ শর্ট, আর্ট ইজ লং, অর্থাৎ আমাদের জীবন খুবই ছোট কিন্তু সেই তুলনায় আমাদের কাজের পরিধি অনেক অনেক। অর্থাৎ আমাদেরকে প্রচুর কাজ করতে হবে। আমরা যদি একটুও বসে থাকি তো সেই সময়টা কিন্তু আমাদের লস হয়ে যাবে। বিশেষ করে যারা এই যে আপনি ফরেন কান্ট্রিতে আমেরিকায় থাকেন, দেখবেন এখানে মানুষ কাজ পাগল, এত কাজ ভালোবাসে, এত পরিমাণে কাজ করে, যেটা তো আমার থেকে আপনি অনেক বেশি ভালো জানেন। তো আমাদেরকে প্রচুর পরিমাণে কাজ করতে হবে। আমরা আজকে এই জায়গাটা দেখবো, আমরা গ্রামার শিখে কিভাবে অন্যের সামনে আমরা ইজিলি কথা বলতে পারি। আমাদেরকে কথা বলতে গেলে প্রথমে এই বিষয়টা খুবই জানা দরকার, ইংলিশ টু বাংলা আর বাংলা টু ইংলিশ প্যাসেজ ট্রান্সলেশন। আমরা যখন কথা বলতে চাই, সে পৃথিবীর যে দেশেই আমি থাকি না কেন, যে ভাষার মানুষের সঙ্গে কথা বলতে চাই না কেন, প্রথমে আমাকে কি করতে হবে? প্রথমে শব্দগুলোকে আমার ব্রেনে, আমার মাথায় কিন্তু বাংলাতে এসে যায়। বাংলাতে আসার পর ওইগুলো আমরা ইংলিশে ট্রান্সলেট করব। কিভাবে ট্রান্সলেট করব? এর জন্য কিন্তু আমরা গ্রামারের বিভিন্ন রুল শিখে যাচ্ছি এবং শিখব। এবং আমরা এই প্যাসেজ ট্রান্সলেশন, বাংলা থেকে ইংরেজির অনুবাদ, এইটা যদি করতে পারি তাহলে কিন্তু আমরা দ্রুত কথা বলতে পারবো। আমার নাম রাজু, গত ক্লাসে এগুলো হয়ে গিয়েছিল, আমরা আজকে দ্বিতীয় চ্যাপ্টারে চলে যাব। এখানে রয়েছে আমরা প্রতিদিন সকালে স্কুলে যাই। আসলে কিন্তু আমরা প্রতিদিন সকালে, যারা স্টুডেন্টস, যারা টিচার, আমরা প্রতিদিন সকালে কি করি? স্কুলে যাই। তো উই গো টু স্কুল এভরি মর্নিং। উই গো টু স্কুল এভরি মর্নিং, স্কুলে পড়াশোনা করার পাশাপাশি আমরা খেলাধুলা করি। তো এই জায়গাটা আমরা একটু এখন কথা বলবো, দেখি আমরা কতটা পারি। প্রথমে আপনি একটু বলেন এইগুলো, একটু ট্রান্সলেট করি, আমরা দেখি কতটা পারি, কোনো ভুল হচ্ছে কিনা। ভুল হলে সেই জায়গাটা এখান থেকে আমরা আবার দেখে নিতে পারবো। এই যে ইংলিশ ট্রান্সলেশনও রয়েছে, তো আমরা আগে এই জায়গাগুলো একটু পড়ে ফেলি, দেখে দেখুন। হ্যাঁ, স্টার্ট নাও। প্রথম সেন্টেন্স হয়েছে আমরা প্রতিদিন স্কুলে যাই, কি হবে? উই গো টু স্কুল এভরি মর্নিং। উই গো টু স্কুল এভরি মর্নিং। জাস্ট ওয়েট এ মিনিট। স্কুলে, ওকে। হ্যাঁ, আমরা প্রতিদিন সকালে স্কুলে যাই। উই গো টু স্কুল এভরি মর্নিং। স্কুলে পড়াশোনা করার পাশাপাশি আমরা খেলাধুলা করি। আসলে কিন্তু স্কুলে শুধু পড়াশোনা শেখানো হয় না, এখানে পড়াশোনার পাশাপাশি আমরা খেলাধুলা করি। তো এটার ইংলিশ কি হবে? অ্যালং উইথ স্টাডিং। এটার অর্থ হচ্ছে পড়াশোনার পাশাপাশি। অ্যালং উইথ স্টাডিং, পড়াশোনার পাশাপাশি আমরা খেলাধুলা করি। এখানে সাবজেক্ট কি? উই। ভার্ব কি? প্লে। তাহলে উই প্লে গেমস, আমরা খেলাধুলা করি। রাজিন, ভালোভাবে খেয়াল করো, প্রথমে সাবজেক্ট নিয়ে আসতে হবে। অ্যাসার্টিভ সেন্টেন্সে প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট। আমি ভাত খাই, কি হবে? আই ইট রাইস। আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। এখানে বাংলায় রয়েছে কি? আমি স্কুলে যাই, তাহলে তো এমন ভাবে লেখা উচিত ছিল আই স্কুল গো। আই স্কুল বা আই টু স্কুল গো। কিন্তু এটা আমরা কেন লিখি না? কারণ বাংলাতে যেভাবে বাক্য সাজানো থাকে, এখানে ভার্ব বা ক্রিয়া থাকে হচ্ছে সবার শেষে। কিন্তু ইংরেজিতে আমরা সব সময় দেখব ভার্বটা প্রায় সাবজেক্টের পরে বসে অ্যাসার্টিভ সেন্টেন্সে। আমি স্কুলে যাই, অর্থাৎ আমি যাই স্কুলে। আই গো টু স্কুল। এখানে একটা প্রেপোজিশন টু, অর্থাৎ কাছে, দিকে, প্রতি, এমনটি বোঝালে কিন্তু টু এর ব্যবহার করা হয়। শিক্ষকরা আমাদের সঠিক পথে চালিত করেন, কি হবে? দ্য টিচার্স গাইড আস ইন দ্য রাইট ডিরেকশন। এখানে সাবজেক্ট কি? দ্য টিচার, শিক্ষকেরা আমাদেরকে সঠিক পথে চালিত করেন। এখানে ভার্ব কি হবে? গাইড আস। দ্য টিচার গাইড, চালিত করে কাদেরকে? আস। কিভাবে চালিত করে? ইন দা রাইট ডিরেকশন, অর্থাৎ সঠিক পথে শিক্ষকেরা আমাদেরকে চালিত করে। অর্থাৎ এখানে দা টিচার্স, গাইড হচ্ছে ভার্ব, সাবজেক্ট হচ্ছে দা টিচার্স, গাইড আস আমাদেরকে চালিত করে, ইন দা রাইট ডিরেকশন সঠিক পথে। আমাদের স্কুলে সব সময় নিয়ম মেনে চলা হয়। এখানে কি লেখা আছে এই বাক্যটাকে আমরা অ্যাক্টিভে করব না প্যাসিভে করব? এটা কেউ একটু বলবেন যে এই বাক্যটা আমরা কি অ্যাক্টিভে করা যায় নাকি প্যাসিভে করা যায়? এই যে বাক্যটা, আমাদের স্কুলে সব সময় নিয়ম মেনে চলা হয়, এটা কি কখনো অ্যাক্টিভে করা সম্ভব? স্যার এটা প্যাসিভে করতে হবে। কেন প্যাসিভে করতে হবে? কেন করতে হবে এটা একটু বলেন। স্যার এই তো ভুলে যাই, মনে থাকে না। হ্যাঁ, এই বিষয়গুলো আমি একটু দেখিয়ে দিব, দেখবেন আমি একবার দুইবার বলে দিব, কখনো আর ভুল হবে না। খুব ভালোভাবে একটু দেখেন। যেমন আমি একটি বাক্য যদি বলি,
আমি ভাত খাই, এই খাওয়ার কাজটা কে করতেছে? আমি। অথবা আমি একটা নাম বললাম যে তহমিনা ভাত খায় বা মিনা ভাত খায়। দেখেন এই খাওয়ার কাজটা সম্পন্ন স্যার হচ্ছে এটা হচ্ছে যে কর্তা নিজে যেটা করছে সেটা হচ্ছে অ্যাক্টিভ, কর্তা একদমই ঠিক। অ্যাক্টিভ। থ্যাংক আর ইউ। কর্তা অ্যাক্টিভ না থেকে আহ, অন্যকে দিয়ে করাচ্ছে, এটা হচ্ছে স্যার হ্যাঁ, কর্তা করাচ্ছে, সে অ্যাক্টিভ, সেই কারণে এটা প্যাসিভ ভয়েস হবে, থ্যাংক ইউ। এই প্যাসিভ মোড দিয়ে এই যে হবে। মনে পড়েছে, অবশ্যই মনে পড়েছে এখানে। মনে পড়েছে স্যার। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাঙ্কস এ লট, মেনি মেনি থ্যাঙ্কস। এখানে বুঝতে হবে যেখানে সাবজেক্ট বা কর্তা থাকবে এইটা আমরা অ্যাক্টিভ বলবো। অ্যাক্টিভ ভয়েস চেঞ্জ হচ্ছে দুই প্রকার। ভয়েস চেঞ্জের বাংলাটা হচ্ছে, রাজিন ভালো করে শোনো, ভয়েস চেঞ্জের বাংলাটা হচ্ছে বাচ্য পরিবর্তন। বাচ্য শব্দের অর্থ হচ্ছে আমাদের এই কথা। তো এই কথাকে আমরা দুভাবে বলতে পারি, একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, আর একটা হচ্ছে প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েসের অর্থ হচ্ছে কর্তৃবাচ্য, অর্থাৎ যে বাক্যে কর্তা স্বয়ং নিজে কাজটি করে। মিনা ভাত খায়, ভাত খাওয়ার কাজটা কার দ্বারাই সম্পন্ন হচ্ছে? একজন ব্যক্তির দ্বারা, তার নাম হচ্ছে মিনা। কিন্তু ওই একই বাক্যে যখন আমি বলবো ভাত মিনার দ্বারা খাওয়া হয়, এখানে কিন্তু মিনার কার্যকারিতা বা মিনার যে ভূমিকা এটা অনেকটা কমে গেল, এটা হ্রাস পেল। অর্থাৎ সাবজেক্টকে আমি দূরে একেবারে শেষে নিয়ে চলে গিয়েছি। ভাত খাওয়া হয় মিনার দ্বারা, রাইস ইজ ইটেন বাই মিনা। কিন্তু যখন বললাম মিনা ভাত খায়, মিনা ইটস রাইস। আমাদের স্কুলে সব সময় নিয়ম মেনে চলা হয়। আচ্ছা, নিয়ম তো একা একা চলতে পারে না, নিয়মকে পালন করা হয়, নিয়মকে মেনে চলা হয়। এখানে কি যদি বলতো মিনা মিনার স্কুলের সকল নিয়ম মেনে চলে, বা মিনাকে মিনার স্কুলের নিয়ম মেনে চলতে হয়, তখন আপনি এটা বলতে পারতেন স্যার অ্যাক্টিভ। কিন্তু এখানে যেহেতু আমাদের স্কুলে সব সময় নিয়ম মেনে চলা হয়, কি করা হয়? নিয়ম মেনে চলা হয়। তো এই যে যে জায়গাটা নিয়ম মেনে চলা হয়, এখানে আমাদেরকে প্যাসিভ মুডে করতে হবে। কি করেছি? রুলস আর ফলোড, রুলস অলওয়েজ ফলোড, বা রুলস আর অলওয়েজ ফলোড। রুলস আর অলওয়েজ ফ্লট ফলোড ইন ইন আওয়ার আওয়ার স্কুল, স্কুল। থ্যাংক ইউ। রুলস আর অলওয়েজ ফলোড, এই অলওয়েজটা আপনি শেষেও দিতে পারবেন, রুলস আর ফলোড ইন আওয়ার হ্যাঁ, স্কুল অলওয়েজ। অথবা প্রথমে অলওয়েজ। দিলেও হয়, ঠিক আছে, অ্যাডভার্বের ব্যবহার আপনি যে কোনো জায়গায় করতে পারছেন। তো রুলস আর অলওয়েজ ফলোড ইন আওয়ার স্কুল, আমাদের স্কুলে স্যার নিয়ম মেনে। ওইটা স্যার। পেয়েছেন? থ্যাংক ইউ। আপনার হ্যাঁ, হাজব্যান্ড ভালোভাবে পৌঁছিয়েছে? আমি এটা জিজ্ঞেস করবো, আমার খেয়াল নাই। ও পৌঁছাইছে স্যার বৃহস্পতিবার দিন বিকেল বেলা, কিন্তু কালকে গতকাল অনেক অসুস্থ ছিল সে, অনেক ও আচ্ছা রাতের আচ্ছা আচ্ছা, বেলা। হ্যাঁ যাই হ্যাঁ, হোক বুঝতে আজকে পারছি। আজকে একটু ভালো, একটু কেয়ার নিবেন ঘুমাইতেছে। অবশ্যই, আল্লাহর রহমতে ভালো হয়ে যাবে। এবং বয়স হয়ে গিয়েছে তো আরেকটা ব্যাপার হচ্ছে, এই যে লং জার্নি, বাংলাদেশ থেকে আমেরিকার সেই আপনার নিউ ইয়র্ক না কোন জানি, কোন শহরে থাকেন? জার্নিতে স্যার কষ্ট হয় নাই, তো কারণ জার্নি সে এগুলোতে সে অভ্যস্ত, আচ্ছা কারণ আচ্ছা, আগে তো এডুকেশন মিনিস্ট্রিতে চাকরি করতো, হ্যাঁ স্টাইপেন্ড ফান্ডে ছিল, হ্যাঁ অনেক হ্যাঁ ইন্সপেকশনে গেছে, হ্যাঁ সারা বাংলাদেশ হ্যাঁ ঘুরছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জার্নিতে তার কষ্ট নাই, কষ্ট হচ্ছে ওই যে আসার আগে থেকে ঘুমাইতে পারে নাই কাজের চাপে, আবার ও আয়সাও ঘুম হচ্ছে না, ওইটাই কন্টিনিউ রয়েছে। ওই যে দিন রাতের একটা ব্যাপার আছে, তো সেই কারণে প্রেশার হাই হয়ে এমনি একটু হার্টের প্রবলেম আছে, অ্যাবনর্মাল হার্টবিট। ও, না এটা আমি শুরু ওনার জন্য হয়েছে দুই দোয়া করি বছর যেন যাবত আরো, আসার আগে থেকে। দোয়া করবো আরো দ্রুত সুস্থ হয়ে যাক, আরো ভালো হোক। অবশ্যই সুস্থ হয়ে যাবে। আরেকটা ব্যাপার কি জানেন, আমরা তো, আপনি যেহেতু ওখানে থাকেন আমার থেকেই ভালো বুঝবেন, ওখানে আপনি মেডিসিনের মান বলেন, আবহাওয়া বলেন, পানি বলেন, খাবার বলেন, আমাদের থেকে অনেক উন্নত, অর্থাৎ সবকিছু ফ্রেশ, আমি এটা বোঝাতে চাচ্ছি। নিশ্চয়ই আমি মনে হয় ভুল হুম হুম। বলিনি। তো যেহেতু ফ্রেশ সবকিছুই, দুই একদিনের। কালকে রাতে অসুস্থ ছিল এরকম মধ্যরাতে, আজকে আবার সারা রাত ঘুম হয়েছে, এটি ভালো। আমার ভাইয়ের বউ আবার হেলথে আছে, তো ও বলতেছে কেন এরকম হইলো, এটা দেন এটা দেন, এই চাই না দেন, এই ওষুধ আইন না দেন, দিছি আজকে রাতে। যে এখন সে এদিক খাইয়া নামাজ পড়া শুইছে মাত্র, এই যে 10 মিনিট হয়েছে, তা এখন সে ভালো, আজকে ঘুম হয়েছে, বললো যে অবশ্যই আজকে ঘুম ঘুম হবে। হয়েছে। হ্যাঁ হ্যাঁ আর এখানে তো খাওয়া দাওয়া ভিন্ন স্যার, হ্যাঁ এই হ্যাঁ। অ্যাভোকাডো খাইলে তার শরীর ভালো থাকে, অ্যাভোকাডো খায়, ব্লুবেরি খায়, থ্যাংক ইউ। এগুলো ওখানে কি খাওয়াই খাইছে এখন সে। বাংলাদেশি খাবার খান আপনারা, মানে ভাত মাছ মাংস এইগুলো? হ্যাঁ স্যার খাই, বাংলাদেশি খাবারই খাই, আহ, প্রত্যেকদিনই রান্ধি। অনেক স্যার একটু রান্নাই বসাইছি, একটু দরকার আছে স্যার, একটু রান্না বসাইছি, তাড়াতাড়ি ঘুমাইতে যাই নাই। হ্যাঁ হ্যাঁ। আপনার ক্লাসে যে দেরি করে জয়েন করলাম, তাড়াতাড়ি করে চুলাই দিয়া তারপর আইসা জয়েন করছি। আচ্ছা, আপনি সমস্যা হইলে যাইয়েন, হ্যাঁ ফোনটা কাছে রেখেন, আমার কথাগুলো একটু শুনবেন, জাস্ট একটা ঘন্টা তো। না আমি শুনতেছি স্যার, এই জন্য এই যে চুলার কাছে আসলে একটু অফ রাখি আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকে আমি অনেক এখন শুনতেছি, এখন আমি হ্যাঁ হ্যাঁ, অনেক ইম্পর্টেন্ট বিষয়গুলো দেখাবো, তো আপনি কাইন্ডলি একটু একটু সাথে থাকবেন, অনেক হ্যাঁ বিষয়গুলো স্যার আমরা এখন জানতে আছে, পারবো। অসুবিধা হুম। নেই।
চুলার কাজ হ্যাঁ, আপাতত বন্ধ। থ্যাংক ইউ। তো এখানে আমরা জাস্ট ভয়েস চেঞ্জের একটু নমুনা দেখলাম, যে যেখানে সাবজেক্ট না থেকে অবজেক্টটা নিজে সাবজেক্টের জায়গায় এসে গুরুত্বপূর্ণ ভূমিকাটা পালন করে, এটাকে আমরা প্যাসিভ ভয়েস বলতে পারি। যেমন এখানে রুলস আর অলওয়েজ ফলোড ইন আওয়ার স্কুল। তারপরের বাক্য কি রয়েছে, আমরা বাংলাটা কিন্তু সাজানো শিখতেছি, কিভাবে বাংলা থেকে ইংরেজিতে সাজাবো। আমরা যখন ইংরেজিতে কথা বলতে যাই, আমরা প্রথম যে ধাক্কাটা খাই সেটা হচ্ছে আমরা বাক্য সাজাতে পারি না। আমরা সবই বাংলায় বুঝতে পারি, কিন্তু ইনস্ট্যান্টলি তাৎক্ষণিকভাবে আমাদের মতামতটা প্রকাশ করতে পারি না, ইংলিশে ট্রান্সলেট করতে পারি না। তো এইটা যেন আমরা পারি, সেই জন্য কিন্তু এই ট্রান্সলেশন, অর্থাৎ বাংলা থেকে ইংলিশে আমরা কিভাবে দ্রুত অনুবাদ করব। নিয়ম ভঙ্গ করলে শাস্তি দেওয়া হয়। এখানেও দেখবেন কোনো সাবজেক্টের নাম লেখা নেই, কারা শাস্তি দেয় বা কাকে শাস্তি দেওয়া হয়, এটা কিন্তু এখানে লেখা নেই। লেখা রয়েছে নিয়ম ভঙ্গ করলে শাস্তি দেওয়া হয়। আমি আগামী ক্লাসে ভয়েস চেঞ্জটা খুবই ভালো করে দেখাবো সময় নিয়ে, কারণ এই প্রত্যেকটা জায়গায় আপনি রিটেন ইংলিশ, স্পোকেন ইংলিশ যেখানেই বলেন, ভয়েস চেঞ্জের একটা বিশাল ব্যবহার। ভয়েস চেঞ্জ ছাড়া কিন্তু বাক্যই হয় না। কোনো কথা 5 মিনিট কথা বললে তার ভিতরে 10টি প্যাসিভ ভয়েসের ব্যবহার করা লাগে। তো আমরা এই জায়গাটা একটু দেখতে পারছি, নিয়ম ভঙ্গ করলে শাস্তি দেওয়া হয়। ইফ রুলস আর ব্রোকেন, এখানে বাংলাটা এই যেভাবে ঠিক বাংলা লেখা থাকে এভাবে কিন্তু কখনো, ইংলিশ একটা ল্যাঙ্গুয়েজ, এটা কিন্তু ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার, সাহিত্য বলা হয়। তো ঠিক যেভাবে বাংলা করে দেওয়া থাকে এভাবে ইংলিশে অনুবাদ হয় না, অনুবাদ করা যায় না। এখানে দেখেন আমি একটু কথা বলি, যেমন বাংলায় যদি একটা বাক্য বলি আমি ছাত্র, আমি একজন ছাত্র, এখানে এই বাক্যে বাংলায় আপনি কখনো ভার্ব পাবেন না। আমি, এটা হচ্ছে প্রোনাউন বা এখানে সাবজেক্ট ধরতে পারেন, একজন এটা আর্টিকেল বা অ্যাডজেক্টিভ, আর ছাত্র এটা আপনি নাউনও ধরতে পারেন, অবজেক্টও ধরতে পারেন। তো এখানে আমি একজন ছাত্র, কিন্তু এখানে সাবজেক্ট পেলাম, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ পেলাম, একটি অবজেক্ট পেলাম, তো এখানে ভার্ব কোথায় গেল? আমরা জানি যে ভার্ব ইজ কল্ড দ্য হার্টবিট অফ এ সেন্টেন্স। ভার্বকে বলা হচ্ছে একটা বাক্যের প্রাণ। আসলে পৃথিবীতে সাবজেক্ট ছাড়া অনেক বাক্য হয়, অবজেক্ট ছাড়া অনেক বাক্য হয়, কিন্তু ভার্ব ছাড়া বাক্য হয় না। তো এই বাক্যে তো ভার্ব নেই, আমি একজন ছাত্র, কিন্তু এটা লেখার সময় এখানে কিভাবে লিখবো? আই, তারপর দিতে হবে এম। এই এমটা কিন্তু এখানে অক্সিলারি ভার্ব না, এটা বি ভার্ব থেকে এসেছে, এটা মেইন ভার্ব। আমি প্রত্যেকটা ব্যাচে একটি কথা বলি, আমাদেরকে ভার্ব খুব ভালো করে জানতে হবে। ভার্ব জানলেই ইংরেজিতে কথা বলা যাবে খুব দ্রুত। তো আই অ্যাম আ স্টুডেন্ট, STUDENT, আমি একজন ছাত্র। এই বাক্যে ভার্ব চলে এসেছে, বাংলায় ভার্ব ছিল না, ইংরেজিতে ভার্ব নিয়ে এসেছি। বাংলায়ও ভার্ব চলে আসে কিভাবে জানেন? এখানে আমি একজন ছাত্র, এইটা এইভাবে বাংলা বলতে হবে, আমি হই একজন ছাত্র। এই যে হয়, হই বা আছি বা আছে, বাংলায় এটাই কিন্তু ইংরেজিতে ভার্ব হয়ে যাবে। আমার কথাটা কি বুঝতে পেরেছেন? আরাধ্যা, বুঝতে পেরেছো? অর্থাৎ বাংলায় কোনো বাক্যে যদি ভার্ব না থাকে, সেখানে অক্সিলারি ভার্ব বা বি ভার্ব নিয়ে আসতে হয় ইংরেজিতে। আর বাংলাতে ওই, বাংলায় ওই বাক্যটা দাঁড়ায় হই বা হয় বা হয়েছে বা আছি বা থাকি, এটা এমন একটা শব্দ নিয়ে আসতে হবে। আমি একজন ছাত্র, এভাবে বলতে হবে আমি হই একজন ছাত্র, আই অ্যাম আ স্টুডেন্ট। এখানেও ঠিক তাই, নিয়ম ভঙ্গ করলে শাস্তি দেওয়া হয়। এখানে লেখা রয়েছে ইফ রুলস আর ব্রোকেন, যদি নিয়ম ভঙ্গ করা হয়, কি লিখলাম? ইফ রুলস আর ব্রোকেন, যদি নিয়ম ভঙ্গ করা হয়, বাংলায় কি রয়েছে? নিয়ম ভঙ্গ করলে। তো হুবহু যা বাংলা লেখা থাকবে এভাবে আমি সাজাতে পারবো না। ওই যে একটু আগেই বলেছি, এটা একটা সাহিত্য, ইংলিশ ল্যাঙ্গুয়েজ লিটারেচার, বাংলা একটা সাহিত্য, ইংরেজি একটা সাহিত্য। এখানে কিন্তু আমাকে ভাষাটাকে আমি একটু এদিক ওদিকে করতে পারবো, আমার শব্দটা, আমার বাক্যের অর্থ ঠিক রাখার জন্য। তো নিয়ম ভঙ্গ করলে শাস্তি দেওয়া হয়। ইফ রুলস আর ব্রোকেন, এখানে কিভাবে বুঝবো এটা প্যাসিভ? এই যে আর রয়েছে না, এম ইজ আর, এরপর V3 রয়েছে। অর্থাৎ প্যাসিভ ভয়েসে একটি ভার্ব থাকে মূল ক্রিয়া, তারপর কিন্তু যে ভার্বটি থাকে এটা প্যাসিভ মুডে হয়, এটা V3 হয়। প্যাসিভ মানেই হচ্ছে বেশিরভাগ জায়গায় V3। আমি ভাত খাই, আই ইট রাইস, ভাত আমার দ্বারা খাওয়া হয়, রাইস ইজ ইটেন বাই মি, রাইস ইজ ইটেন বাই মি। আই ডু দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি, দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি। আমার কথা কি ভালোভাবে বোঝা যাচ্ছে? আমি যা পড়াচ্ছি, প্যাসিভের যে ব্যাখ্যাটা দিচ্ছি, সবাই কি বুঝতে পারছেন? বোঝা যাচ্ছে স্যার। অবশ্যই, না বুঝলে আমাকে শতবার প্রশ্ন করবেন। নিয়ম ভঙ্গ করলে শাস্তি দেওয়া হয়। ইফ রুলস আর ব্রোকেন, পানিশমেন্টস আর গিভেন, পানিশমেন্টস আর গিভেন, দুইটাই কিন্তু এখানে প্যাসিভ মুডে। এই যে পানিশমেন্টস, এরপরে আর দিয়েছি একটা অক্সিলারি ভার্ব, হেয়ার ইউ ক্যান সি, এখানে একটা আর দিয়েছি। আবার কি করেছি, এখানে গিভ থেকে এনেছি গিভ, গেভ, গিভেন, গিভ, গেভ,
গিভেন, এই শব্দগুলোকে প্রচুর পরিমাণে আমাদের কথা বলার ভিতরে ব্যবহার করতে হবে। পানিশমেন্টস আর গিভেন, শাস্তি দেওয়া হয়, তাকে কলমটি দেওয়া হয়, তাকে বইটি দেওয়া হয়, তাকে খাবারটি খেতে দেওয়া হয়, এই যে বাক্যগুলো সবই কিন্তু প্যাসিভ মুডে আমরা করব। তারপর কি রয়েছে পরের বাক্য, ভবিষ্যতে সবাই ভালো পেশায় কাজ করবে বলে আশা করা হয়। দেখেছেন প্রত্যেকটা জায়গায় কিন্তু প্যাসিভের একটা ব্যবহার আজকে আমরা পাচ্ছি। এখানে কি বলেছি, ভবিষ্যতে সবাই ভালো পেশায় কাজ করবে বলে আশা করা হয়। কি হবে, ইন ফিউচার বা ইট ইজ হোপড দ্যাট, এই যে HOPED, এটা আশা করা হয়, যেটাও কিন্তু প্যাসিভ। ইট ইজ, তারপরে দেখেন ভার্বের ভিতরি হোপ থেকে এসেছে হোপড, ইট ইজ হোপড দ্যাট এভরিওয়ান উইল ওয়ার্ক ইন গুড প্রফেশন ইন দ্য ফিউচার। ইট ইজ হোপড দ্যাট, এটা আশা করা হয় যে এভরিওয়ান উইল ওয়ার্ক ইন গুড প্রফেশন ইন ফিউচার, ভবিষ্যতে প্রত্যেকে একটা ভালো পেশায় যাবে এই স্কুল থেকে লেখাপড়া শিখে। দেখবেন অনেক স্কুলের সামনে লেখা থাকে, এসো জ্ঞানের সন্ধানে, ফিরে যাও দেশের সেবায়। এই বাক্যটাই এখানে তুলে ধরা হয়েছে, ভবিষ্যতে সবাই ভালো পেশায় কাজ করবে বলে আশা করা হয়। ভালো কাজের মাধ্যমে সমাজকে উন্নত করা হয়। কি করা হয়, ভালো কাজের মাধ্যমে সমাজকে উন্নত করা হয়। এটা কি হবে, থ্রু গুড ডিডস, থ্রু গুড ডিডস, ভালো কাজের মধ্য দিয়া, থ্রু মানে মধ্য দিয়া বা মাধ্যমে, কিসের মাধ্যমে, গুড ডিডস, ডিডস মানে হচ্ছে কাজ, সবাই একটু মনে রাখবো আমরা, থ্রু গুড ডিডস, ভালো কাজের মাধ্যমে সোসাইটি ক্যান বি ইমপ্রুভড, সোসাইটি ক্যান বি ইমপ্রুভড, অর্থাৎ সমাজের উন্নতি হতে পারে। এই যে ক্যান বি ইমপ্রুভড, এখানে ক্যান থেকে ক্যান বি করা হয়েছে, তারপরে ভার্বের ভিতরে, এটা কিন্তু মডাল অক্সিলারি ব্যবহার করে এখানে প্যাসিভ ভয়েস করা হয়েছে। কেমন, আই ক্যান ডু দা ওয়ার্ক, এখানে লিখে ফেললাম ICAN, আই ক্যান ডু, THE, আই ক্যান ডু দা ওয়ার্ক, WORK, আমি কাজটা করতে পারি। এইটার ভয়েস চেঞ্জ কি হবে, আই ক্যান ডু দা ওয়ার্ক, এনিওয়ান ক্যান সে, আউট অফ 3 পারসনস আর জয়নিং ইন দিস ক্লাস, আই ক্যান ডু দা ওয়ার্ক, এটার ভয়েস চেঞ্জ কি করা যাবে? আরাধ্যা, ইয়েস স্যার। হ্যাঁ, আই ক্যান ডু দা ওয়ার্ক, এটার ভয়েস চেঞ্জ কি হবে, দা ওয়ার্ক ক্যান বি ডান বাই দ্য মি। ওয়ার্ক ক্যান বি ডান বাই মি। হ্যাঁ, তাহলে যদি বলি আই কুড ডু দা ওয়ার্ক, তখন কি হবে পাস্ট টেন্সে, দা ওয়ার্ক আই কুড বি কুড ডান বাই মি। ডু দ্য হ্যাঁ, তাহলে দা ওয়ার্ক দ্য কুড বি ডান ওয়ার্ক বাই মি। ইস। হ্যাঁ, দা ওয়ার্ক কুড স্যার বি, এটা পাচ্ছি না তো, হ্যাঁ না, না পাস্ট লাগবে না, ওই কুড পাঁচ থাকলে, থাকবে। হ্যাঁ কুডই থেকে যাবে, থ্যাংক ইউ, অর্থাৎ দা ওয়ার্ক কুড বি ডান বাই মি, দা ওয়ার্ক কুড বি ডান বাই মি, এটা মনে ডান রাখতে বাই। হবে। অর্থাৎ এখানে মনে রাখতে হবে যে মডাল অক্সিলারি থাকলে সেই মডাল ভয়েস চেঞ্জ করতে পারতাম, সেই জন্য পারতেছি। ঠিক ঠিক, সেই অভ্যাসটা এখনো পারতাম স্যার, আমি এই এখন এই বয়সের সাথে সাথে অনেক কিছু ভুলে গেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো ভুলে গেলে হবে না, এগুলো আবার আমি রিপিট করে দিব, এগুলো প্রচুর পরিমাণে আমি প্র্যাকটিস করাবো, দেখবেন কথা বলতে গেলে আপনার কোনো সমস্যা হবে না। এই জায়গাগুলো দেখেন আমি একটু তুলে রেখেছি, এই যে কিভাবে যেতে হবে, হাউ টু গো। আমরা যখন স্পোকেন ইংলিশে ক্লাস করবো, স্পোকেন ইংলিশ অর্থাৎ আমরা যখন কথা বলবো ইংরেজিতে, গ্রামারটা শেখার পরে, তখন কিন্তু আমাদের জড়তাটা কাটানোর জন্য এইগুলো প্রতিনিয়ত প্র্যাকটিস করতে হবে। কিভাবে যেতে হবে আপনাকে, এক জায়গায় নতুন, কালকে আপনার বাসা থেকে পাঠিয়ে দেওয়া হচ্ছে, নতুন একটা অ্যাড্রেস দেওয়া হলো, তা আপনি কাউকে জিজ্ঞাসা করছেন যে কিভাবে যেতে হবে, এটা ইংলিশে কিভাবে বলা যায়, হাউ টু গো, হাউ হাউ টু। হাউ টু গো, কিভাবে বলতে হবে, হাউ টু টক। দেখেন প্রত্যেকটা জায়গায় আপনি হাউ টু ব্যবহার করবেন, হাউ টু প্রত্যেকটা জায়গায় প্রথমে ব্যবহার করব, তারপরে শুধু ভার্বে চেঞ্জ করব। কিভাবে যেতে হবে, হাউ টু হাউ গো, মানে হ্যাঁ হাউ আবার মানে, চেঞ্জ করতে হাউ হবে। মানে হচ্ছে কিভাবে বা কেমন করে। তাহলে কিভাবে যেতে হবে, হাউ টু গো, কিভাবে বলতে হবে, হাউ টু টক, কিভাবে পড়তে হবে, হাউ টু রিড, কিভাবে খেলতে হবে, হাউ টু প্লে, কিভাবে শিখতে হবে, হাউ টু লার্ন, কিভাবে লিখতে হবে, হাউ টু রাইট, কিভাবে নাচতে হবে, হাউ টু ডান্স, কিভাবে আসতে হবে, হাউ টু খাম, কিভাবে ঠিক করতে হবে, হাউ টু ফিক্স, ফিক্স মানে ঠিক করা, কিভাবে শেখাতে হবে, হাউ টু টিচ। আপনার স্কুলে আপনার সিনিয়র পার্সনকে জিজ্ঞাসা করছেন যে তাহলে এই নতুন লেসনটা স্টুডেন্টদেরকে আমি কিভাবে শিখাবো, হাউ টু টিচ দিস নিউ লেসন টু মাই স্টুডেন্টস, হাউ টু টিচ দিস হুম, হুম। নিউ লেসন টু মাই স্টুডেন্টস, কিভাবে এই নতুন লেসনটা আপনি আপনার স্কুলের হেড টিচারকে বা আপনার কলিগকে জিজ্ঞাসা করলেন যে ম্যাম, বা কারো নাম ধরে বললেন মিসেস অমুক, এটা কিভাবে আমি স্টুডেন্টদেরকে শিখাবো, হাউ টু টিচ, আই উইল লার্ন দিস নিউ লেসন টু মাই স্টুডেন্টস।
দেখেছেন? তাহলে এইভাবে কিন্তু আমাদেরকে বাক্য তৈরি করা শিখতে হবে। আর এই বাক্য তৈরি করা শিখলে দেখবেন প্রচুর পরিমাণে নিজে থেকে কথা বলা যায়। এই হাউ টু এর পরে একটা রয়েছে হোয়ার টু। হাউ টু এর পরে কি রয়েছে দেখা যাচ্ছে? হোয়ার টু। ক্যান ইউ সি দ্য স্ক্রিন? প্লিজ লেট মি নো দ্যাট। জি স্যার, দেখা যাচ্ছে। থ্যাংক ইউ। তো হোয়ার টু গো, কোথায় যেতে হবে, হোয়ার টু সি। প্রত্যেকটা জায়গায় বাক্যে আপনি হোয়ার টু ব্যবহার করবেন, তারপরে জাস্ট ভার্বটা চেঞ্জ করে দিবেন। তাহলে দেখছেন ভার্বের গুরুত্বটা কতটা। হোয়ার টু আপনাকে চেঞ্জ করা লাগবে না, ইউ নিড নট টু চেঞ্জ দ্য রুল অফ হোয়ার টু। উপরে কি লিখেছি দেখেন, হোয়ার টু প্লাস ভার্বের বেস ফর্ম, হোয়ার টু প্লাস ভার্বের বেস ফর্ম। হোয়ার টু গো, কোথায় যেতে হবে, হোয়ার টু সি, কোথায় দেখতে হবে, হোয়ার টু স্টপ, কোথায় থামতে হবে, হোয়ার টু রিড, কোথায় পড়তে হবে, হোয়ার টু প্লে, কোথায় খেলতে হবে, হোয়ার টু স্লিপ, কোথায় ঘুমাতে হবে। আপনি নতুন একজনের বাসায় গিয়েছেন, আপনার বড় ভাই বা আপনার কোনো রিলেটিভের বাসায়, তো আপনি তাকে বলছেন যে হোয়ার টু স্লিপ মি, আমাকে কোথায় ঘুমাতে হবে, আমাকে কোথায় শিখতে হবে, হোয়ার টু লার্ন। আপনাকে একজন একটা ডায়েরি বা একটা প্যাড একটা নোটবুক দিয়েছে, তো আপনি তাকে জিজ্ঞাসা করছেন যে হোয়ার টু রাইট মি, আমাকে কোথায় লিখতে হবে, আমি কোথায় লিখবো এটা। হোয়ার টু ডান্স, কোথায় নাচতে হবে, কোথায় গাইতে হবে। দেখেছেন? তাহলে আমরা এর আগে দেখেছি হাউ টু, এরপর দেখলাম হোয়ার টু। এভাবে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। প্র্যাকটিস, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। আমরা দেখেন অনেকেই কথা বলতে গেলে এই শব্দগুলো ব্যবহার করব। দেখা হবে সি ইউ, বা পরবর্তীতে দেখা হবে সি ইউ ইন দ্য নেক্সট টাইম। দূরে দেখো সি ফার। মনে করেন আপনার একটা জিনিস পড়ে গিয়েছে টেবিল থেকে, আপনার বাচ্চাকে বলছেন দূরে দেখো তো, কি বলতে হবে, সি ফার। বামে দেখো সি লেফট, ডাইনে দেখো সি রাইট, কাছে দেখো সি নিয়ার, নিচে দেখো সি বিলো, এখানে দেখো সি হেয়ার, ধীরে দেখো সি স্লোলি। দেখছেন এগুলো কি আমাদের ভালো লাগছে? জি স্যার, এগুলো আমি পড়ছি। থ্যাংক ইউ। এগুলো আপনাকে আমি দিয়েছি বিভিন্ন সময়, মাঝে মাঝে এগুলো দিতে হুম। থাকবো, এগুলো একটু পড়বেন। এগুলো দেখলে প্রচুর পরিমাণে কথা বলার জন্য আপনার সহজ হবে। এখানে আমরা ডাব্লিউএইচ যুক্ত কিছু শব্দ একটু দেখতে পারবো। প্রশ্ন করতে গেলে আমাদের যে শব্দগুলো লাগে সেই শব্দগুলো এখানে আমরা কিন্তু দেখতেছি। রাজিন, ক্যান ইউ সি দ্য স্ক্রিন? এইগুলো কিন্তু জানা লাগবে। আমরা জানি না অনেক সময় হু শব্দের অর্থ কে, আবার হু শব্দের অর্থ যেও হয়। হু যখন আপনি কোনো প্রশ্ন করার কাজে ব্যবহার করবেন, তখন এটা কিন্তু ইন্টারোগেটিভ প্রোনাউন। হু আর ইউ, তুমি কে বা আপনি কে। কিন্তু হুটাকে যখন আপনি কোনো বাক্যের মধ্যে ব্যবহার করবেন, মাঝের দিকে ব্যবহার করবেন, তখন এই হু শব্দের অর্থ হয়ে যাবে যে, তখন আর কে থাকবে না। যেমন আই নো দ্য ম্যান, আই নো দ্য ম্যান, ভালোভাবে শুনবেন, আমি লোকটাকে চিনি, হু খেম হেয়ার ইয়েস্টারডে, যে গতকাল এখানে এসেছিল, আমি তাকে চিনি। তাহলে এই যে বাক্যগুলো, হু শব্দের অর্থ কে বা যে, হট শব্দের অর্থ কি, হোয়াই শব্দের অর্থ কেন, হোয়েন শব্দের অর্থ কখন, হাউ কিভাবে, হুম কাকে, হুজ কারটি, হোয়ার কোথায়, হুইচ কোনটি, হাউ মাস কত, হাউ ফার কত দূরে, সো হট তাতে কি। আমরা অনেক সময় বলি না তাতে কি হয়েছে, আমি এটা করেছি এটা বলেছি কি হয়েছে। হোয়াই নট, কেন নয়, এটাও কিন্তু আমাদের প্রয়োজন, প্রত্যেকটা এখানে প্রয়োজনীয়। ফর হট, কিসের জন্য, ফর হট এম আই টু গো, বা আই এম টু গো, কেন আমাকে যেতে হবে, ফর হট কি জন্য, হু এলস আর কে, হোয়াই মি কেন আমি, হোয়াই মি, হাউ ওল্ড বয়স কত, যদি বলা হয় আপনার বয়স কত, হাউ ওল্ড আর ইউ তোমার বয়স কত, হাউ লং কতক্ষণ, তুমি কতক্ষণ ধরে কাজটি করছো, হাউ লং আর ইউ ডুইং দা ওয়ার্ক, কতক্ষণ ধরে তুমি কাজটি করছো, হট এলস আর কি, হাউ অফেন কতবার, হুইচ অফেন কোনটি, হট লাইক কিরকম, হাউ খাম কিভাবে, তারপরে হচ্ছে হোয়াই নাও এখন কেন, হাউ ফার কত ভাড়া, হট ইফ কি হবে যদি, হোয়াই এলস আর কেন, বাই হুম কার দ্বারা, এট হট টাইম। দেখেছেন? তাহলে এগুলো কিন্তু আমাদেরকে মুখস্থ করে ফেলতে হবে, এগুলো আমাদেরকে প্রচুর পরিমাণে কথা বলার ভিতরে ব্যবহার করতে হবে। এগুলো না জানলে কথা বলা যায় না, আপনি কথা বলতে পারবেন না। শুধু গ্রামার শিখে প্রেজেন্টেশন না দিতে পারলে কিন্তু কখনোই কথা বলা শেখা যাবে না। প্রচুর পরিমাণে তো, এই যে আজকে একটা প্যাসেজ আমরা পড়ে ফেললাম, আমি প্রতিদিন সকালে স্কুলে যাই, স্কুলে পড়াশোনা করার পাশাপাশি আমরা খেলাধুলা করি, শিক্ষকরা আমাদের সঠিক পথে চালিত করেন, আমাদের স্কুলে সবসময় নিয়ম মেনে চলা হয়, নিয়ম ভঙ্গ করলে শাস্তি দেওয়া হয়, ভবিষ্যতে সবাই ভালো পেশায় কাজ করবে বলে আশা করা হয়, ভালো কাজের মাধ্যমে সমাজকে উন্নত করা হয়, ভালো কাজের মাধ্যমে কি করা হয়, সমাজকে উন্নত করা হয়। তো এইভাবে যদি আমরা বাংলা সাজাতে পারি, আমরা কেন কথা বলতে পারবো না। এবং প্রেজেন্টেশন কিভাবে দিতে হয় এটাও কিন্তু এই শীটটা আমি আগেও একবার দিয়েছি, আজকেও আবার দিয়ে দিব। হাউ টু গিভ আ নাইস প্রেজেন্টেশন, কিভাবে একটা ভালো প্রেজেন্টেশন, প্রথমে এটা বলতে হয় গুড আফটারনুন এভরিওয়ান, অথবা যদি এখন সকালবেলা হয় গুড মর্নিং টু এভরিওয়ান, গুড ইভিনিং টু এভরিওয়ান। এটা বলে হাউ আর ইউ কি বলতে হবে,
হাউ আর ইউ। দিস ইজ নেম, এখানে দিস ইজ তাহমিনা ইয়াসমিন, দিস ইজ রাজিন, বা যার নাম যেটা সেটা বলতে হবে। আই উড লাইক টু থ্যাঙ্কস মাই অনারেবল মডারেটর মিস্টার প্রসেন স্যার ফর গিভিং মি such a chance to say a few words about the selected topic in front of you. Today's topic is traffic jam. Today's topic is road accident. দেখছেন? এইবার বলতে হবে ডিয়ার অডিয়েন্স, ডিয়ার অডিয়েন্স, এটা বলে আপনি আপনার কথা বলা শুরু করতে পারবেন। কত সুন্দরভাবে আমরা স্টার্টিংটা করলাম। এরপর কথা বলা যখন হয়ে যাবে, তখন একেবারে সর্বশেষ আমরা এই কথাগুলো বলবো। দ্যাটস অল অ্যাবাউট ফ্রম মাই সাইড ফর দ্য টাইম বিং। এই সময়ের জন্য আমার তরফ থেকে এতটুকুই। থ্যাংক ইউ সো মাচ ফর লিসনিং মাই স্পিচ উইথ প্যাশেন্স। ধৈর্য সহকারে আমার এই কথাগুলো শোনার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। হোপ দ্য কনভারসেশন উইল হেল্প আস ফর আওয়ার ফিউচার লাইফ। আমি এই কনভারসেশনে যা আলোচনা করেছি, তুলে ধরেছি, আশা করি এটা আমাদের ভবিষ্যতে অনেক কাজে লাগবে। উই উইল মিট উইথ অ্যানাদার সেম ইন্টারেস্টিং টপিক এগেইন। পরবর্তীতে আমরা এমন একটা মজার টপিক নিয়ে আবার হাজির হব। স্টে ওয়েল, ততক্ষণ সবাই ভালো থাকবেন। টিল দেন, আল্লাহ হাফেজ। দেখছেন কত সহজে একটা কনভারসেশন শুরু করা যায়, শেষ করা যায়। যদি এইটা এতটুকু মনে না থাকে, এটা বললে হবে দ্যাটস অল অ্যাবাউট মি, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কাইন্ড অ্যাটেনশন, স্টে ওয়েল, সি ইউ নেক্সট। কি বলতে হবে? স্টে ওয়েল, সি ইউ নেক্সট। তো এইভাবে আমরা কি ইনস্ট্যান্টলি আজকে কোনো বিষয়ের উপর কথা বলতে পারবো? আমাদের মনে হয় পারা যাবে। সবার ভিতরে কি একটু কনফিডেন্স আছে? আমি যদি বলি ইন্ট্রোডিউস ইউর সেলফ, অথবা যদি বলি লোডশেডিং, ট্রাফিক জ্যাম, এইগুলোর উপরে কি কথা বলা যাবে? Anyone can say, please respond to my question. স্যার করতে পারি। থ্যাংক ইউ। হ্যাঁ, ট্রাই করলে অবশ্যই হবে, একটু চেষ্টা করেন, অবশ্যই হবে। তাহলে স্যার, ট্রাফিক হ্যাঁ, জ্যাম চেষ্টা সম্পর্কে করতে একটু পারি কথা স্যার। বলা যাক। ট্রাফিক জ্যাম আপনি তো অবশ্যই পারবেন, যেহেতু আপনি একেবারে সেই ইংলিশ ম্যানদের ভিতরেই থাকেন। একটু চেষ্টা করেন, হয়ে যাবে। প্রথমে এই শব্দগুলো ব্যবহার করবেন, শেষে আমি আবার সামনে এটা এনে দিব। এটা বলবেন দ্যাটস অল অ্যাবাউট মাই সাইড ফর দ্য টাইম বিং, থ্যাংক ইউ। তো এইটা প্রথমে স্টার্টিংটা এইভাবে করতে হবে। তারপর বলতে হবে নাও আই এম গোয়িং টু টক অ্যাবাউট দ্য ট্রাফিক জ্যাম অফ ঢাকা সিটি অর বাংলাদেশ অর এনি কান্ট্রি অফ দ্য সিটি। তারপরে বলতে হবে যে ইটস কিলস আওয়ার মেনি ভ্যালুয়েবল টাইম, এটা আমাদের দৈনন্দিন জীবনের অনেক মূল্যবান সময় নষ্ট করে দেয়। তারপর দেয়ার আর মেনি প্রবলেমস ফর ট্রাফিক জ্যাম। এইভাবে আপনার মনে যা আসে আপনি ইংরেজিতে বলতে থাকবেন, ভুল হলে আমি সেটা কারেকশন করে দিব। সো স্টার্ট নাও। রাজিন, আরাধ্যা, তোমরা শোনো, দেখো আপু কি বলে, বলেন। প্লিজ স্টার্ট। ইজ দেয়ার এনি প্রবলেম? হ্যালো? আর কেউ পারবে? রাজিন একটু প্রেজেন্টেশন দিতে পারবে এটার উপরে? বলো তো, তুমি লোডশেডিংটা সম্পর্কে একটু বলো প্রথমে। এই শব্দগুলা, এই সেন্টেন্স গুলা একটু ব্যবহার করো। তারপরে শেষে গিয়ে আবার ওইটা দেখিয়ে দিব। আর ভিতরে তুমি কয়েকটি কথা নিজে থেকে তৈরি করে বলবা, যে লোডশেডিং এর পরে কারণে কি কি ক্ষতি হয়, এইটার আমরা কিভাবে পরিত্রাণ পেতে পারি, সরকারের কি কি পদক্ষেপ নেওয়া উচিত, একটু বলার চেষ্টা করো। তুমি যা পারো, তোমার মনে যা আসে সেটা তুমি বলো। ওকে। Bravo. Yeah. About the lost topic on the youth. Today's topic is Today's topic is about load shedding. বিদ্যুৎ বিভ্রাট। তারপর বলো।
হুম। যাক, তুমি চেষ্টা করেছো, অনেক ধন্যবাদ। এভাবে চেষ্টা করতে হবে, কথা বলা শিখতে হবে। কথা বলতে পারলে কিন্তু যে যদি চেষ্টা চেষ্টা করা হয়, মুখ থেকে যদি কথা বের না করা হয়, তাহলে শুধু গ্রামার শিখে কিন্তু কোনো লাভ হবে না। তো আর কেউ কি এটার উপর একটু কথা বলতে পারবে, লোডশেডিং সম্পর্কে, এই শব্দগুলো, এই সেন্টেন্স গুলো ব্যবহার করে? স্যার আমি বলছি স্যার। হ্যাঁ হ্যাঁ, চেষ্টা করেন, হ্যাঁ আপনি বললে অবশ্যই পারবেন। Good afternoon, everyone. How are you? This is Tahmina Yasmin. Yes. First, I would like to thank my honorable moderator. Name, sorry, your name here. I know what is your name. I don't know. Yes, মিস্টার For প্রসেন, giving. মিস্টার প্রসেন সরকার, প্রসেন স্যার। Oh, okay. First, I would like to thank my honorable moderator, Mr. Prasan Sharkar, ইয়েস। for giving me such chance to say a few words about the selected topics in front of you. Yes. Today's topic is load Load shedding. shedding. Load shedding, yes. Shedding is one of the most mm, important uh, most important It is a burning question problem, at present. most হ্যাঁ। important problem in our country. Yes. Electric load shedding, sorry, হ্যাঁ, electricity, yes. electricity is the, স্যার এটা আমি এভাবে বলতে চাচ্ছিলাম যে এই বিদ্যুৎ আমাদের একটি সব সময় জরুরি, বিদ্যুৎ সব সময় জরুরি একটা আহ ব্যবহারের বিষয় বা এই টাইপের কিছু আর কি। হ্যাঁ, তাহলে ইলেকট্রিসিটি ইজ ভেরি এসেনশিয়াল ইন আওয়ার ডেইলি লাইফ। এসেনশিয়াল থিংস, কি বলতে বলা যায় স্যার এটাকে? এসেনশিয়াল এলিমেন্টস বলা যায়, উপাদান ইন আওয়ার ডেইলি লাইফ। ইন আওয়ার লাইফ, ইন আওয়ার ডেইলি লাইফ, আমাদের দৈনন্দিন জীবনে। ডেইলি লাইফ। উই ক্যান নট থিঙ্ক উই ক্যান নট থিঙ্ক আ সিঙ্গেল ডে, উই ক্যান নট থিঙ্ক এ সিঙ্গেল ডে। cannot think a single day without electricity. থ্যাংক ইউ। হ্যাঁ, তারপর আমি এটাই বলতে চাচ্ছিলাম। তারপরে স্যার লাইন তো জানি না কি লাইন। হ্যাঁ, দেখেন এখানে আমাদেরকে প্রথমে ব্রেনে বাংলাটা সাজাতে হবে যে লোডশেডিং ইজ আ ও কমন প্যারাগ্রাফ অর কমন এফিয়ার ইন আওয়ার কান্ট্রি। আমাদের দেশে এটা একটা নিত্য নৈমিত্তিক ঘটনা। ইন বাংলাদেশ দেয়ার ইজেন্ট অলওয়েজ এনাফ ইলেকট্রিসিটি ফর এভরিওয়ান এট সেম টাইম। অর্থাৎ প্রত্যেকটা মুহূর্তে কিন্তু আমাদের ইলেকট্রিসিটি সাপ্লাই দিতে পারে না। দিস ইজ লাইক হ্যাভিং টু মেনি পিপল ওয়েটিং টু ইউজ দ্য সেম আউটলেট। অর্থাৎ অনেকেই কিন্তু এই বিদ্যুতের অপেক্ষায় বসে থাকে। যেহেতু আপনি বাংলাদেশে ছিলেন, ঢাকা শহরে, এখানে দেখবেন গ্রীষ্মের সময় প্রচুর পরিমাণে লোডশেডিং হয়। তাই বলছে যে অনেকেই কিন্তু বিদ্যুৎ পাওয়ার আশায় বসে থাকে। সো দ্য পাওয়ার কোম্পানি কাটস অফ, মানে কেটে দেয়, কাটস অফ কেটে দেয় দ্য ইলেকট্রিসিটি ইন ডিফারেন্ট এরিয়াস ফর এ হোয়াইল টু মিন থিংস। দিস ইজ কল্ড লোডশেডিং। অর্থাৎ এক এরিয়ায় বন্ধ করে দিয়ে অন্য এরিয়ায় লোডশেডিং, মানে বিদ্যুৎ সাপ্লাই দেয়। when the power goes out it can be a real pain। কি বলছে? when power goes out, যখন শক্তি চলে যায় অর্থাৎ বিদ্যুৎ চলে যায়, it can be a real pain, এটা খুবই বেদনাদায়ক হয়। বাসায় যদি আইপিএস, জেনারেটর বা বিকল্প বিদ্যুতের ব্যবস্থা না থাকে, দেখবেন এটা খুবই কষ্ট লাগে। তখন কিন্তু আমরা গরমে ঘেমে যাই, বিভিন্ন সমস্যা হয়। ওখানে তো সম্ভবত মনে হয় লোডশেডিং হয়ই না। আচ্ছা, এইসব না স্যার এখানে। এসব নাই, হ্যাঁ ওখানে এগুলো কেউ বুঝবেই না। তারপর কি, ইট মিনস উইথ পিপলস ডেইলি রুটিন মেক্স ইট হার্ড ফর বিজনেস টু রান অ্যান্ড ডিসরাপ্টস হোম ওয়ার্কস। অর্থাৎ ব্যবসার কাজ বা বাড়ির কাজ চালিয়ে নেওয়া তখন কিন্তু খুব কঠিন হয়ে পড়ে। তারপর কি বলা যায়? বলতে হবে যে it hampers our daily routine or the studies of our children। ছেলেমেয়েরা যখন পড়তে বসে তখন পড়ার কিন্তু ব্যাঘাত, সমস্যা ঘটে। যখন বিদ্যুৎ চলে যায় তখন দেখবেন ছেলে মেয়েদের কিন্তু পড়ার প্রতি সেই আগ্রহটাও কিন্তু অনেকটা কমে যায়। তারা স্যার কিন্তু, এগুলো বুঝতে না, সাজানো বাংলায় হ্যাঁ এটা আমি দিয়ে দিব আজকে, এই প্রেজেন্টেশনটা বা প্যারাগ্রাফটা দিয়ে দিব, এটা আপনারা একটু পড়বেন। বুঝতে না স্যার আছে বইতে আছে, হ্যাঁ ওই বইটাতে নাই, কিন্তু ওই বইতে হাউ টু রাইট আ প্যারাগ্রাফ, কিভাবে প্যারাগ্রাফ লিখতে হয়, ও ওইটার আচ্ছা উপরে আচ্ছা ঠিক সিস্টেম আছে। দেওয়া আছে। আমরা এখানে যদি প্যারাগ্রাফ দিতে চাই তাহলে বইটা আরো অনেকটা বড় হয়ে যেত, মোটা হয়ে যেত। ওইটা না করে ওখানে প্যারাগ্রাফ লেখার নিয়মগুলো দেওয়া হয়েছে। বইটা পড়ে দেখবেন আচ্ছা অনেক ভালো। অর্থাৎ কিভাবে দ্রুত কথা বলা যায়, আপনার কিভাবে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট দ্রুত ব্যবহার করতে পারি, সেই জায়গাটা সোহাগ স্যারের ওই বইতে। এবং আমরা ধন্য, আপনিও ধন্য যে আমাদের এই বই সুদূর আমেরিকা পর্যন্ত পৌঁছে গেছে।
আসলে আপনাদেরকে অনেক ধন্যবাদ দিতে চাই যে, এবং বইটা পড়ে দেখবেন আপনি দ্রুত কথা বলতে পারবেন, শিখে যাবেন কথা বলা, নিজে নিজেই ওখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। তো আমরা এই যে কথাগুলো বলবো, বলার পরে শেষে যে আমরা এটা বলতে পারবো, দ্যাটস অল ফ্রম মাই সাইডস ফর দ্য টাইম বিং। Thank you so much for listening my speech with patience. Hope the conversation will help us for our future life. We will meet with We another with another same same interesting interesting topic topic again. again. Stay Stay well. well. Till Till then, then, আল্লাহ হাফেজ। Allah Hafiz. দেখছেন তাহলে কত সহজে আমরা কথা বলে বা কথাটা সুন্দরভাবে শেষ নামিয়ে দিলাম। বলা হয়ে থাকে যে অলস ওয়েল দ্যাটস ইন্ডস ওয়েল, এটা একটা প্রবাদ বাক্য। অলস ওয়েল দ্যাটস ইন্ডস ওয়েল, অর্থাৎ শেষ ভালো তার, সব ভালো যার। শেষ ভালো সব হুম, ভালো তার। ইয়েস। তো এইটা আমাদেরকে একটু মনে রাখতে হবে। এবং সংক্ষেপে ফিনিশিং সিস্টেম টু এটাও বলা যায়, দ্যাটস অল অ্যাবাউট মি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কাইন্ড অ্যাটেনশন। স্টে ওয়েল, সি ইউ ইন দ্য নেক্সট টাইম। সি ইউ ইন দ্য নেক্সট টাইম। দেখেছেন তাহলে এই শব্দগুলো, এই সেন্টেন্স গুলো আমরা একটু মুখস্থ করবো, এভাবে কিন্তু আমরা কথা বলতে পারবো। প্রেজেন্টেশন দেওয়াটা আপনি অনেক স্যার ইংরেজি, একটু প্র্যাকটিস করলে হয়ে যায়, কিন্তু ওই সময়টা পাচ্ছি না, এটা হচ্ছে কথা। হ্যাঁ প্র্যাকটিস করব। সময় পাচ্ছি না স্যার। এটা রমজান মাসের পরে আমরা এটা, আর এবং শুধু এরপরে হ্যাঁ স্যার। কয়েকটি ক্লাসে আমরা শুধু কথা বলবো, শুধু প্র্যাকটিস, এরকম টপিক দেওয়া থাকবে, এই টপিকসের উপরে আমরা কথা বলা শিখবো। কথা বলতে হবে, কথা না স্যার বল। বৃহস্পতিবার পর তো আজকে ক্লাস হলো, তাই না? হ্যাঁ হ্যাঁ, আমি তো কখনো গতকাল কোনো ক্লাস অপেক্ষা করতেছি গ্যাপ দেইনি, ক্লাসের এবং জন্য। আপনাকে কোনো ক্লাসে তো অফ রাখি না। আপনি তো ছিলেন, ওই যে ক্লাসে ছিলেন তারপরে আর নেয়নি, আজকেই হচ্ছে। ঠিক আছে, আচ্ছা প্রত্যেকটা আচ্ছা, ক্লাস ঠিক আছে। পাবেন। তো দেখেন এখানে ফেসবুক রচনা বা অনুচ্ছেদটাও আমরা বাংলায় বলতে পারবো, এটা বাংলায় বলে ইংরেজিতে ট্রান্সলেট করার চেষ্টা করব। আমি সেটগুলো পাঠিয়ে দিব, আপনারা দেখবেন এখানে বাংলা দেওয়া আছে, নিচে আবার ইংরেজিটাও দেওয়া আছে, যেন আমরা এটা সহজে করতে পারি। যেমন বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ ওয়েবসাইটের নামটি হচ্ছে ফেসবুক। ফেসবুকের মাধ্যমে মানুষ সহজেই পরিচিত জনদের সাথে যোগাযোগ স্থাপন করতে পারে। এটি বিশ্বের সামাজিক আন্তঃযোগাযোগ ব্যবস্থার একটি ওয়েবসাইট, যা 2004 সালের 4 ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হয়। কি হবে ইংলিশটা? দ্য নেম অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট পপুলার সোশ্যাল নেটওয়ার্কস ওয়েবসাইট টুডে ইজ ফেসবুক, or www.facebook.com. Through Facebook, people can easily connect with acquaintance. It is a website of the global social integration system, which was found on February 4th, 2004. However, it was born in 2003 as a successor to the site called Famous, built by Mark Zuckerberg. Its headquarters are located in Palo Alto, ক্যালিফোর্নিয়া। ক্যালিফোর্নিয়া শহরে এই ফেসবুকের কিন্তু প্রধান কেন্দ্র, প্রধান অফিস কিন্তু অবস্থিত। যেমন নিউ ইয়র্ক শহরে রয়েছে, পেন্টাগন শহরে রয়েছে অনেক বড় বড় অফিস। এটা কিন্তু ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের একটি শহরে এটা অবস্থিত। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সম্পর্কে, এটা সম্পর্কে আমরা কথা বলবো। অফিস আছে স্যার, হ্যাঁ এখানে হ্যাঁ, কিন্তু হেড অফিস স্যার। হেড অফিস সিয়াটলে, হ্যাঁ। তা ফেসবুক, মাইক্রোসফট, গুগল, গুগল, সব হেড অফিস এখানে। হ্যাঁ হ্যাঁ, এবং এগুলো তো আমাদের টিকটকের অফিসও আছে। আছে আছে, হ্যাঁ ওখান থেকেই। জুকারবার্গকে স্যার ডক্টর ইউনূস বাংলাদেশে নেওয়ার চেষ্টা করতেছে। অবশ্যই অবশ্যই, এটা দ্রুতই উনি আসবে, কারণ এখানে কিছু এবং ইলন মাস্ককেও নিয়ে আসবে, ওই যে টেসলা বা স্পেস এক্স যেটা, অর্থাৎ ওই যে হ্যাঁ হ্যাঁ, টেলিকমিউনিকেশন। ইলন মাস্ক টেসলা, টেসলা গাড়ি স্যার। হ্যাঁ গাড়ি, এবং ওই যে মহাকাশ থেকে, অর্থাৎ আকাশ থেকে যে এখানে স্যার রাস্তায় টেসলা গাড়ি, হ্যাঁ হ্যাঁ, অনেক টেসলা গাড়ি, হ্যাঁ। ঠিক ঠিক। আমার আছে যে শেয়ার আছে টেসলা গাড়ি, আমার ভাই নিজেও টেসলা চালায়। বাহ, খুব সুন্দর লাগলো, অনেক ভালো লাগলো আপনার সঙ্গে এইসব বিষয়গুলো জানতে পেরে। এবং দেখেন কত উন্নত মানে জীবনযাত্রা ওখানে। স্যার, হুম হুম। না অবশ্যই, এগুলো তো প্রসঙ্গক্রমে চলে আসছে তাই আপনি বলছেন। তো দেখেন আমরা যে বিষয়টা এখন বললাম সেটা হচ্ছে যানজট সমস্যা, অর্থাৎ ট্রাফিক জ্যাম, যেটা আমরা একটু আগে আলোচনা করেছি লোডশেডিং নিয়ে। আগামী ক্লাসে আমাদের একটু পড়াটা থাকবে, হোমওয়ার্ক থাকবে, যানজট সমস্যা অনুচ্ছেদন। যানজট আমাদের দেশের অতি পরিচিত দৃশ্য, আলোচিত বিষয়, এবং নাগরিক জীবনের এক ভোগান্তির অনুষঙ্গ। রাস্তায় প্রয়োজনের তুলনায় অতিরিক্ত গাড়ি যখন স্বাভাবিক গতিতে চলতে ব্যর্থ হয়, তখন আমরা তাকে যানজট বলি। ইংলিশে কিভাবে এই বাক্যগুলো ট্রান্সলেট করব? ট্রাফিক কনজেশন ইজ আ ওয়েল নোন সাইট ইন আওয়ার কান্ট্রি, আ ওয়েল নোন ফেনোমেনন অ্যান্ড আ পার্ট অফ সিভিক লাইফ। We call it traffic congestion when extra cars fail to play at a normal speed as compared to what is needed on the road. দেখেছেন এখানে বাংলা দেওয়া থাকবে। স্যার কনজেশন
স্যার। সংকুচিত, অর্থাৎ আমাদের গাড়িগুলা ও যখন আচ্ছা। রাস্তা ছোট রাস্তায়, ঢাকা শহরের রাস্তাগুলো দেখবেন অনেক বড়, তারপরও কিন্তু গাড়ির তুলনায় রাস্তা ছোট। অন্যান্য শহরে তো এই রাস্তাগুলোর পরিমাণ বা পরিধিটা আরো ছোট। যানজটের কিন্তু অনেক কারণ রয়েছে, ঢাকা শহরে যেহেতু দীর্ঘদিন থেকেছেন বিষয়গুলো তো খুবই ভালো করে জানা রয়েছে। তো এই যানজট আর সমস্যাটা নিয়ে সবচেয়ে বড় স্যার জানেন, কি। হুম। সবচেয়ে বড় মানুষ নিয়ম মানে না। অবশ্যই অবশ্যই, এটা 100% বলতে পারেন, এটা শিওর। মানুষ যানজট বেশি, যে গাড়ি জায়গা মতো থামে না, হুম হুম মানুষ নিয়ম মানে না, সিগন্যাল মানে না, ট্রাফিক সিগন্যাল। হুম হুম আর এই যে কিছু আছে ছোটখাটো যান যেগুলো রিক্সা, হুম। ভ্যান, এগুলোতে ঝামেলা করে ঝামেলা করে। পুরা মেন রাস্তায়, এগুলোর কিন্তু কারণে দেখেন এত দুইটাই, যানজট। দুইটাই আপনি কম্পেয়ার করতে পারতেছেন, ওখানে কিন্তু কোনো যানজট নেই আপনার শহরে। হুম করতে পারতেছি। হুম হুম হুম, এটা আপনার একটা বাস্তব অভিজ্ঞতা হয়ে যাচ্ছে, একেবারে রিয়েল ইয়ে হচ্ছে আপনার। তো আমরা এইগুলো একটু দেখলাম, এবং এই প্রেজেন্টেশনটা, এই ফাইলটা আমি আপনাদেরকে পাঠিয়ে দিব। এটা দেখে দেখে আমাদেরকে কিন্তু পড়তে হবে, এগুলো আমাদেরকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে কিন্তু আমাদের কথা বলতে সুবিধা হবে। আমরা যদি শিখে শুধু রেখে দেই, তাহলে কিন্তু আমরা কখনোই কথা বলতে পারবো না, কখনোই এই জায়গাটা আমরা কভার করতে পারবো না। ভালো কিছু করতে গেলে কষ্ট করতে হবে, পরিশ্রম করতে হবে। তো এটা একটা সিস্টেমেটিক ওয়েতে করতে হবে। সেই ওয়েটা কি? সেই ওয়েটা হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে সাবজেক্ট সাজাতে হবে, তারপর ভার্ব দিতে হবে, তারপর অবজেক্ট দিতে হবে। অর্থাৎ এইটা শেখার পরে আমাদের কিন্তু এই কথা বলাটা শিখতে হবে, যে ইন্ট্রোডিউস ইউর সেলফ, একটু আগে দেখিয়েছি না যে ট্রাফিক, সরি, লোডশেডিং এর উপরে কিভাবে কথা বলতে পারি। এখন দেখেন ইন্ট্রোডিউস ইউর সেলফ বিভিন্ন জায়গায় স্কুলে স্টুডেন্টদেরকে এটা শেখানো হয়, জব প্রিপারেশনের জন্য বা ভাইবা বোর্ডেও এটা জিজ্ঞাসা করা হয়। ইন্ট্রোডিউস ইউর সেলফ ইন ইংলিশ, ইন্ট্রোডিউস ইউর সেলফ ইন ইংলিশ, ইংরেজিতে নিজেকে বর্ণনা দিন। তখন কিভাবে বলতে হবে? তখন প্রথমেই কিন্তু বলতে হবে আসসালামু আলাইকুম, গুড মর্নিং ইউ অল, আই এম গ্ল্যাড টু ইন্ট্রোডিউস মাইসেলফ। সবাইকে সুপ্রভাত, আমি আমার নিজেকে বর্ণনা করতে পেরে খুব আনন্দিত। মাই নেম ইজ, এখানে নামটা বলতে হবে তাহমিনা ইয়াসমিন বা মিনা, বা আপনার যে নাম রয়েছে, দিস ইজ তাহমিনা ইয়াসমিন, এটাও বলা যাবে। আই এম 34 ইয়ার্স, আই এম 50। ইয়েস মাইসেলফ, হ্যাঁ অবশ্যই বলা যাবে। দিস ইজ তাহমিনা ইয়াসমিন ইন ফ্রন্ট অফ ইউ, এটাও বলা যাবে। আই এম 55 ইয়ার্স ওল্ড, আই এম বাংলাদেশি বাই বার্থ, মাই হোম ডিস্ট্রিক্ট ইজ ড্যাশ, অ্যাট প্রেজেন্ট আই এম লিভিং অ্যাট ড্যাশ, এখানে আপনি কোথায় বসবাস করছেন সেই জায়গাটা। I am a student. I am having my undergraduate program in English language and literature, পলিটিক্যাল সায়েন্স, বা আপনি যেটা বলেন আন্ডার ড্যাশ ইউনিভার্সিটি, ইউনিভার্সিটির নামটা দিতে হবে। আই এম ফ্রম মুসলিম মিডিল ক্লাস ফ্যামিলি, অর আই এম মুসলিম হাইয়ার হায়ার লেভেল ফ্যামিলি, লোয়ার ক্লাস ফ্যামিলি, আপনি যে পরিবার থেকে বিলং করেন সেটা দিতে হবে। আওয়ার ফ্যামিলি কনসিস্ট অফ 7 মেম্বার্স, প্রত্যেকের ফ্যামিলিতে হয়তো 7 মেম্বার্স নাও থাকতে পারে, এখানে 3 মেম্বার্স, 4 মেম্বার্স, সেটা লিখতে হবে। মাই প্যারেন্টস and I love my family, 4 brothers and sisters. My father is dash, এখানে মাই ফাদার ইজ আ গভর্নমেন্ট গভ সার্ভিস হোল্ডার অর বিজনেসম্যান, অ্যান্ড মাই মাদার ইজ আ হাউস ওয়াইফ। আই এম ম্যারিড অর সিঙ্গেল, ম্যারিটারিয়াল স্ট্যাটাস যার যেটা থাকবে সেটা দিব। মাই ফেভারিট স্পোর্টস আর ফুটবল অ্যান্ড ক্রিকেট, মাই ফেভারিট কালার্স আর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, মাই হবিজ গার্ডেনিং, ট্রাভেলিং, মাই ফিউচার প্ল্যান ইজ টু বি আ টিচার অর ডক্টর অর অ্যান ইঞ্জিনিয়ার, দ্যাটস অল অ্যাবাউট মি, থ্যাংক ইউ ফর প্যাশন শেয়ারিং। দেখছেন সহজে এই বাক্যটা কিন্তু আমাদেরকে আজকেই মুখস্থ করে ফেলতে হবে। সবাইকে কি বলতে হবে? দ্যাটস অল অ্যাবাউট মি, থ্যাংক ইউ ফর প্যাশন শেয়ারিং। সবাইকে ধন্যবাদ আমার এই কথাগুলো ধৈর্য সহকারে শোনার জন্য। সবাইকে ধন্যবাদ। তো এইগুলা যদি আমরা কথা বলতে চাই, আমাদেরকে এইভাবে যদি প্র্যাকটিস করি, কেন আমরা পারবো না? অবশ্যই পারবো। নিজেকে বর্ণনা করতে হয় কিভাবে? প্রথমে নাম বলতে হয়, আমার বয়স কত, পিতামাতার নাম কি, পিতার পেশা কি, তারপর আমি কি পড়াশোনা করি, আমি কোন পরিবার থেকে বেড়ে উঠেছি, আমার পরিবারের সদস্য সংখ্যা কত, আমার মেরিটারিয়াল স্ট্যাটাসটা কি, আমি কি খেলাধুলা করতে পছন্দ করি, আমার ভবিষ্যতের লক্ষ্য বা উদ্দেশ্য কি, এগুলো সাজিয়ে ইংলিশে বলে দিলেই তো ইন্ট্রোডিউস ইয়োর সেলফ একটা প্যারাগ্রাফ হয়ে গেল। এটা বিভিন্ন পরীক্ষায়, বিশেষ করে বাংলাদেশে এসএসসি, এইচএসসি পরীক্ষায় এই ধরনের প্যারাগ্রাফ এসে থাকে। ইন্ট্রোডিউস ইয়োর সেলফ, তারপরে মাই সেলফ, ইয়োর টিচার, ইয়োর প্যারেন্টস, আ ফেন, আ বুক, ইয়োর ফেভারিট বুক, তোমার প্রিয় বই, আসে না? তো এইটা যদি আমরা বাক্য সাজাতে পারি, কেন আমরা পারবো না? অবশ্যই আমরা পারবো। তো এখানে দেখেন এরই প্রেক্ষিতে এখানে দেওয়া হয়েছে টেন্স কনসেপ্ট। এই যে কথাগুলো বলা হলো না, এই কথাগুলো কিন্তু টেন্স কনসেপ্ট দিয়েই আমাদের সাজাতে হবে। কেমন?
কোনো কাজ সংগঠিত হওয়ার সময়কে টেন্স বা কাল বলে। টেন্স আমরা প্রত্যেকেই জানি, কিন্তু কথা বলতে গেলে আমাদের সব টেন্স কি প্রয়োজন হয়? পাস্ট পারফেক্ট টেন্স সারা দিনের ভিতরেও আমরা কখনো একবারও ব্যবহার করি না। এটা কেন করি না? আমাদের প্রয়োজন হয় না। 6 থেকে 7 প্রকার, ওই বইতে দেখবেন লেখা রয়েছে, সোহাগ স্যারের যে বইটা, অনেক সুন্দর একটা বই। ওই বইতে স্যার ওখানে বলেছেন যে 7 প্রকার টেন্স জানলেই আমরা ভালোভাবে কথা বলতে পারবো। সেই 7 প্রকার টেন্স কি কি? প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস; পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস; ফিউচার ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউয়াস। এই গেল 6টা। আরেকটি বেশি আমাদের প্রয়োজন হয়, সেটি কি বলেন তো? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা আমরা প্রতিনিয়ত, যেমন আমি ভাত খেয়েছি, আমি এইমাত্র ভাত রান্না করেছি, আমার ছেলে এইমাত্র অফিস থেকে বাড়ি এসেছে, তারপর আমি এইমাত্র, সে তারা তারা এইমাত্র মাছ ধরেছে, বা তারা মাছ ধরিয়ে আছে, তারা খাবারটি খেয়েছে, সে একটা জামা কিনিয়াছে। এই যে ইয়াছি ইয়াসো, অর্থাৎ কাজটি এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো বিদ্যমান, এমন থাকলে সেখানে আমরা পারফেক্ট টেন্স ব্যবহার করব। এই পারফেক্ট টেন্সটা কিন্তু খুব পরিমাণে ব্যবহৃত হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্স বিশেষ করে। কোন টেন্স বলেন তো? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। পারফেক্ট টেন্স। এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা আমরা খুব ভালো করে একটু দেখবো। এখানে দেখেন প্রত্যেকটা টেন্স, এই যে পাস্ট সিম্পল দিয়েছি, তারপরে এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সটাও মনে হয় দিয়েছি। আই গো, আমি যাই; তুমি যাও কি হবে? ইউ গো। সে যায়, হি গোজ। কেন এখানে গোজ হলো এটা মনে রাখতে হবে, হি হচ্ছে থার্ড পারসন, সিঙ্গুলার নাম্বার একজন, এই জন্য এখানে হি গোজ হয়েছে। দা আর্থ মুভস রাউন্ড দ্য সান, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। দা সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে। হি কামস হিয়ার এভরিডে, সে প্রতিদিন এখানে আসে। আকবর ইনোভেটস বাংলা ইয়ার, দেখেন আকবর বাংলা সাল চালু করেছিলেন, এটা কিন্তু বলা যায় না, আকবর বাংলা সাল চালু করেন। কি লিখেছি বাংলাটা? এটা রিফ্লেক্ট সার্চ সব সময় চলছে, হ্যাঁ, এই জন্য সবসময় এটা প্রেজেন্টেড। একদমই একদমই ঠিক বলেছেন, এটা হচ্ছে ঐতিহাসিক সত্য। এইগুলা সব সময় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে করতে হয়। সম্রাট শাহজাহান, সম্রাট শাহজাহান তাজমহল নির্মাণ করেন। সম্রাট শাহজাহান বিল্ডস দা তাজ। এটা কিন্তু কখনো পাস্ট টেন্স, অর্থাৎ ঐতিহাসিক সত্য যেটা, অভ্যাসগত সত্য যেটা, চিরন্তন সত্য যেটা, এগুলা সব সময় প্রেজেন্ট ইন্ডে, এটাকে মনে রাখতে হবে, ঠিক আছে? যেমন দেখেন এখানে ইনোভেটেড না দিয়ে, পাস্ট টেন্স না করে, পারফেক্ট টেন্সের স্যার কিছু উদাহরণ দেন। অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উদাহরণ, যেমন আমি ভাত খেয়েছি, আই হ্যাভ ইটেন রাইস, অর্থাৎ সাবজেক্ট, তারপরে হ্যাজ বা হ্যাভ, তারপর ভি3। সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ, তারপর ভি3। সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ, তারপর ভি3 প্লাস অবজেক্ট। আই হ্যাভ ইটেন রাইস, আই হ্যাভ ডান দা সাম, হি হ্যাজ কট ফিশ, দে হ্যাভ দে হ্যাভ গন টু স্কুল, উই হ্যাভ বট আ মোবাইল ফোন, আমরা একটা মোবাইল ফোন কিনেছি, সে ভাত খেয়েছে, সে স্কুলে গিয়েছে, সে একটি কবিতা লিখেছে, মিনা আমাদের বাড়িতে এইমাত্র এসেছে। এই বাক্যগুলা কিন্তু আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করে করতে পারবো। অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহারটা খুব বেশি পরিমাণে হয়। এই জন্য ওই 6টি টেন্সের সঙ্গে প্রেজেন্ট পারফেক্টটাও আমরা একটু দেখবো। এখানে দেখেন ছবিতে দিয়ে দিয়েছি প্রেজেন্ট সিম্পল, আই কি লিখেছি? রিড। আর যখন আয়ের সাথে ইট, তখন যখন সাবজেক্ট পরিবর্তন হলো, হি সি ইট, থার্ড পারসন এসে গেল, তখন তখন কি রিডস হয়েছে? হবে। রিডস। এই যে দেখেন এস দিয়েছি লাল কালি দিয়ে, রিডস। আর হুম, যখন সেকেন্ড পারসন হলো, ইউ, উই, দে, তখন তখন কি রিড হবে? হবে স্যার। রিড। তখন কিন্তু রিড হবে। প্রেজেন্ট সিম্পলে দেখেন নেগেটিভ করেছি, কত সহজে এটা তৈরি করা হয়েছে। আই ডোন্ট রিড, আমি পড়ি না। যখন থার্ড পারসন হ্যাঁ, তখন কিন্তু ডাজ নট, হি ডাজ নট রিড, হ্যাঁ। শি ডাজ নট রিড, ইট ডাজ নট রিড, উই ডু ফার্স্ট নট রিড। পার্সন আর সেকেন্ড পার্সনের সাথে স্যার তুলনা দিয়েছি ডু এখানে। নট হবে, আর হুম, থার্ড পার্সনের সাথে স্যার ডাজ ডাজ নট হবে। হবে। থ্যাংক ইউ। উই, ইউ ডোন্ট রিড, উই ডোন্ট রিড, দে ডোন্ট রিড। দেখেছেন? এইবার এইটা গেল হচ্ছে নেগেটিভ। যখন আপনি ইন্টারোগেটিভ করবেন প্রেজেন্ট সিম্পলে, এই ছেলের হাতে যে তখন ডু বইটা, কাজ হ্যাঁ, প্রথমে চলে আসবে। দেখেন এই কাজ যে এখানে, হচ্ছে থার্ড পার্সনের সাথে, আর ডু হচ্ছে ফার্স্ট পার্সন আর সেকেন্ড পার্সনের সাথে। দ্যাট মিন্স আই এন্ড ইউ, অ্যাবসলিউটলি দে। রাইট। যেমন ডু আই রিড, কি আই লিখেছি? হলো ফার্স্ট পার্সন আর ইউ দে এগুলো হচ্ছে সেকেন্ড হ্যাঁ, পার্সন, ডু সেকেন্ড আই পার্সন। রিড, আমি কি পড়ি? ডাজ হি রিড, ডাজ শি রিড, সে কি পড়ে? অর্থাৎ এখানে সাবজেক্টের সঙ্গে সঙ্গে ডু ডা চেঞ্জ হবে। ডু ইউ, ডু উই রিড, ডু ইউ রিড, ডু দে রিড। দেখেছেন? তাহলে এখানে একটি চার্টের মাধ্যমে আমরা অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ এবং নেগেটিভ ইন্টারোগেটিভটা কিন্তু খুব সুন্দর করে এখানে দেখতে পারলাম। অর্থাৎ আমাদেরকে মনে রাখতে হবে প্রেজেন্ট টেন্স থেকে কিভাবে আমরা একটা বাক্য
চারভাবে কনভার্ট করতে পারি। অর্থাৎ প্রথমে অ্যাসার্টিভ থাকবে আই ইট রাইস, এখান থেকে নেগেটিভ হবে আই ডোন্ট ইট রাইস, এটার ইন্টারোগেটিভ হবে ডু আই ইট রাইস, ডু আই ইট রাইস। আর যখন নেগেটিভ ইন্টারোগেটিভ হবে ডোন্ট আই ইট রাইস, আমি কি ভাত খাই না, অর্থাৎ আমি ভাত খাই, এটা অ্যাফার্মেটিভ। আমি ভাত খাই না, এটা নেগেটিভ। আমি কি ভাত খাই, এটা ইন্টারোগেটিভ। আমি কি ভাত খাই না, এটা নেগেটিভ ইন্টারোগেটিভ। একটি বাক্যকে যদি আপনি চারভাবে কনভার্ট করতে পারেন, আপনার ব্রেনে মনে করেন 1,000 ইংরেজি বাক্য রয়েছে, এই 1,000কে আপনি 4,000-এ করতে পারবেন উইদিন 1 মিনিট, 1 মিনিটের ভিতরে। কিভাবে? আপনার ওই নিয়মগুলো যদি জানা থাকে। কোথাও তাহলে যদি, ব্রেনে ঢুকায় ফেলতে হবে, নাইলে সম্ভব না। হ্যাঁ, এটা সম্ভব তো, ঢুকানো এক এই মিনিটের চার্ট ব্যাপার। হ্যাঁ, স্যার সবই পারি, বুঝি এই চার্ট গুলি, হুম, হুম, সবই বুঝি, হুম। এগুলো মাথার মধ্যে আছে, কিন্তু বলার সময় হঠাৎ করে কোনো একটা কিছু বলার সময় তখন টেন্সটা উল্টাপাল্টা হয়ে যায়। না না না, আমার সঙ্গে প্র্যাকটিস করবেন, কখনোই উল্টাপাল্টা হবে না। আমি এই যে কথা বলছি, প্রেজেন্টেশন নিচ্ছি না, বা এইভাবে একটা বাক্যকে, যেমন একটা হোমওয়ার্ক আপনি আজকে নিতে পারেন, এখানে একটা বাক্য আমি দিয়ে দেই, হি রিডস আ বুক, এটা লিখে রাখতে পারেন বা মনে রাখেন, হি রিডস আ বুক, সে একটি বই পড়ে। এটাকে চারটা করতে হবে। কিভাবে করতে হবে? হি ডাজ নট রিড এ বুক, অ্যাফার্মেটিভ থেকে প্রথমে নেগেটিভ করলাম, সে একটি বই পড়ে, হি রিডস আ বুক, সে একটি বই পড়ে না, হি ডাজ নট রিড এ বুক। এখানে ডাজ কেন নিয়ে আসতে হবে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, এই জন্য এখানে ডু ডাজ এর সহায়তা নিতে হবে। যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন, এখানে ডু ব্যবহার করা যাবে না, এখানে ডাজ ব্যবহার করতে হবে। পাস্ট টেন্সে গিয়ে আপনি কি ব্যবহার করবেন? পাস্ট টেন্সে আপনাকে ডিড ব্যবহার করতে হবে। পাস্ট টেন্সে কি ব্যবহার করতে হবে? ডিড ব্যবহার করতে হবে। Did. তো এইভাবে আমি এই টেন্সটা একটু শেষ করি, খুব ভালোভাবে আপনাদেরকে এগুলো দেখিয়ে দিব, কোথাও কোনো ভুল হবে না। কেন ভুল হবে? এই যে চার্টটা দেখেন, এই চার্টের মাধ্যমে আপনি সব পারবেন। এখানে একটা স্টার্টার নিতে হবে, অর্থাৎ সাবজেক্ট। স্টার্টার মানে হচ্ছে যিনি শুরু করে। সাবজেক্ট নিয়েছি আই, তারপর দেখেন এখানে প্রেজেন্ট সিম্পল বা বি অন থেকে একটা ভার্ব নিচ্ছি। খুব চমৎকার একটি চার্ট দেখেন, আই রাইট, কি নিয়েছি? সাবজেক্ট এবং ভার্ব, আই রাইট। আর কিছু এখান থেকে নিব না, একেবারে শেষের বক্স থেকে এখান থেকে আমি একটা অবজেক্ট নিয়ে নিলাম, এখান থেকে আই রাইট আ লেটার। এখানে কি দাঁড়ালো? আই রাইট আ লেটার, আমি একটি চিঠি লিখি। তারপর দেখেন, এইটা যদি আমি পাস্ট টেন্স করি, তখন রাইট নিব না, তখন স্যার এই, আমি স্যার বলি, হ্যাঁ বলেন। আই রাইট এ লেটার, এটা স্যার পাস্ট টেন্সে হবে আই রোট এ লেটার। হুম হুম, তারপরে, তারপরে স্যার কোনটা বলবো? তারপরে আই ফিউচার বলেন, আই আই উইল আই রাইট, রাইট এ ডোন্ট লেটার। রাইট এ লেটার, হুম, আই ডোন্ট রাইট এ লেটার, হ্যাঁ হ্যাঁ, আই ডিড নট রাইট এ লেটার। এই যে আপনি পেরে গেছেন। তাহলে দেখছেন, এইভাবে হুম। বলা প্র্যাকটিস করলে আস্তে আস্তে দেখা যাবে যে আর ভুল হচ্ছে ডু না। আই রাইট এ লেটার, ইয়েস, ডোন্ট আই রাইট এ লেটার, ডু হি। ডোন্ট আই রাইট এ লেটার। হুম, অর্থাৎ এখানে দেখছো এই স্যার, চার্টের মাধ্যমে কিন্তু, ইন্টারোগেটিভ আর নেগেটিভ ইন্টারোগেটিভ হয়ে গেল। ইয়েস, তো এই চার্টটা আমি পাঠিয়ে দিব, এগুলো থেকে নিজেরা একটু অবসর সময় দেখতে হবে। উই সিং এ সং, আমরা একটি গান গাই, পাস্ট টেন্সে কি হবে? উই স্যাং এ সং। তখন উই কিন্তু আমাকে স্যাং এ ভিটি, সং, ভিটু কাজে লাগাতে হবে। যখন ফিউচার বলবো তখন কি হবে? উইল সিং হবে। উই উইল। উইল সিং এ সং, আমরা একটি গান গাইবো। কি হবে? উই উইল সিং এ সং। তারপর কি হবে? ইউ ওয়াচ টিভি, তুমি টিভি দেখো। পাস্ট টেন্স কি হবে? ইউ ওয়াচড টিভি, ইউ ডাব্লিউ ওয়াচ এ টি সি টিভি। এইচ ই ডি। তারপর ফিউচার, ইউ হ্যাঁ, উইল ওয়াচ ইডি টিভি, যোগ হবে। ইডি যোগ এটা হবে, স্যার। ভি3 যোগ হবে। এই যে আপনি নিজে নিজেই হুম। সবকিছু পারছেন। এটা একবার কথা বলা শুরু করলে দেখবেন আর ভুল হবে না। আমি টিভি দেখি, আই ওয়াচ টিভি। আমি টিভি আই ওয়াচ দেখেছিলাম, টিভি, আমি টিভি আই দেখেছিলাম। ওয়াচ, হুম ইডি যোগ হবে, স্যার। হুম, আমি টিভি দেখবো, আই উইল ওয়াচ টিভি। অর্থাৎ এখানে তিনটা টেন্স করেছে, একটা প্রেজেন্ট টেন্স, একটা পাস্ট টেন্স, একটা ফিউচার টেন্স। আমি গাড়ি আই চালাই। ড্রাইভ, আই হুম, ড্রপ এ কার, আই উইল ড্রাইভ এ কার। আই উইল ড্রাইভ এ কার। আমি গাড়ি চালিয়েছিলাম, আই ড্রোভ এ কার। আমি গাড়ি চালাবো, আই উইল ড্রাইভ এ কার। এইবার দেখেন, আপনি যেটা বলেছেন সেই নেগেটিভ সেন্টেন্স আমরা এখন কিভাবে তৈরি করব। একটা অ্যাফার্মেটিভ শিখেছি, এখন একটা নেগেটিভ শিখবো, খুবই সহজ। প্রথমে আমাকে স্টার্টার নিতে হবে, তারপর অক্সিলারি ভার্ব, তারপর ভার্বের বেস ফর্ম, তারপর অবজেক্ট। যেমন এখান থেকে প্রথমে একটা স্টার্টার নিলাম আই, কি নিয়েছি? স্টার্টার নিয়েছি আই আই। প্লে, হ্যাঁ, তারপর আই ডোন্ট আই প্লে প্লে, ফুটবল। এখান থেকে আই একটা, ডোন্ট প্লে। এখান থেকে একটা অক্সিলারি নেগেটিভ শব্দ নিব, ডোন্ট। আই ডোন্ট, তারপর কি? আই ডোন্ট, এখান থেকে একটা ভার্ব নিব, আই ডোন্ট প্লে। এখানে দুইটা ভার্ব হয়ে গেল, প্লে একটি ভার্ব আর ডোন্ট একটি ভার্ব। তো এই ডোন্টটা হচ্ছে অক্সিলারি ভার্ব আর প্লে হচ্ছে মেইন ভার্ব। ভার্বের ব্যবহারটা খুব ভালো করে আমাদেরকে ধরা শিখতে হবে, কোথায় কোন ভার্ব কি নামে কেন ব্যবহৃত হচ্ছে। কারণ ভার্ব ইজ কল্ড দ্য হার্ট বিট অফ এ সেন্টেন্স। একটা বাক্যের হার্ট বিট কিন্তু ভার্ব। একটা মানুষের ভিতর থেকে রুহু বেরিয়ে গেলে যেমন সে মারা যায়, একটা বাক্যের ভার ভুল হয়ে গেলে ওই বাক্যটাই কিন্তু ডেড হয়ে যাবে।
কি ক্লিয়ার? তো ভার্বের ব্যবহারটা কিন্তু আমাদেরকে খুব ভালো করে ধরা শিখতে হবে। তো কি হলো, আই ডোন্ট প্লে ফুটবল, ডু আই প্লে ফুটবল, উই দিয়ে করেন তো উই, এখানে হি দিয়ে করেন কি হবে, হি ডাজেন্ট প্লে ফুটবল, এখানে ফুটবল বাদ দিয়ে প্লে বাদ দিয়ে করা যাচ্ছে উই ডোন্ট রাইট আ লেটার, আমরা একটা চিঠি লিখি না। অর্থাৎ এখানে এই বক্সের মাধ্যমে আপনি সব নেগেটিভ করতে পারবেন। পাস্ট We write a letter, don't write a letter. থ্যাংক ইউ, উই ডোন্ট রাইট এ লেটার। এখানে যদি আমরা পাস্ট সিম্পল করতে চাই কেমন হয়, হি দিয়ে করা যাবে, হি তাহলে ডিডন্ট স্যার ড্রাইভ এ কার, এই যে দেখেন হির পরে এখানে একটা পাস্ট নিব, ডিড নট, এটাকে ডিডন্ট বলবো, হি ডিডন্ট ড্রাইভ আ কার, সে একটা গাড়ি চালায়নি, কি he হবে? হুম he drove he drops a car, he হুম didn't drive a car. ড্রাইভ বেকার, যখন ডিড ব্যবহার করব তখন পরবর্তী যে ভার্বটা তখন থাকবে, ড্রাইভ এই হয়ে ড্রাইভটা যাবে। কিন্তু ড্রোভ হবে না, এটা ওটা বেস ফর্মে থাকবে, আর ড্রাইভ হবে। ভার্বের বি ওয়ান ফর্ম ব্যবহৃত ইয়েস, হবে। ভি অন ফর্ম ব্যবহৃত হবে, মনে রাখতে হবে ডিড ব্যবহার করলে ওই বাক্যে যে ভার্ব আসুক পরবর্তীতে এটা ভি অন ফর্মে হবে। তো এই বক্সের মাধ্যমে আমরা কিভাবে যে কোনো বাক্যে নেগেটিভ, স্যার। হ্যাঁ এটা নেগেটিভ করা শিখে গেছেন। এই যে যেমন আই ডোন্ট প্লে ফুটবল, আমি ফুটবল খেলি না, আই ডোন্ট প্লে ফুটবল, আই ওয়ন্ট প্লে ফুটবল, আমি ফুটবল খেলবো না, হি ডাজেন্ট ড্র পিকচার, হি ডিডন্ট ড্র পিকচার, হি ওয়ন্ট ড্র পিকচার, দেখেছেন? তাহলে এই যে বাক্যগুলো আমরা তৈরি করতেছি, এই বাক্যগুলো কিন্তু খুবই সহজ, আপনি এটা পারতেন, শুধু একবার একটু দেখলেই কিন্তু আবার সেই পুরোনো কথাটা ব্রেনে চলে আসবে, আপনার কিন্তু এটা রিপিট হয়ে যাবে। অর্থাৎ এইটা কিন্তু শুধু আমাদের একটু প্র্যাকটিস করতে হবে, একবার একটু দেখতে হবে, জানা জিনিস একবার একটু রিভিশন করতে হবে। যেমন এখানে সেই বিষয়টা দেখেন, আই ডোন্ট রিড, হি ডাজেন্ট রিড, শি ডাজেন্ট রিড, ইট ডাজেন্ট রিড, থার্ড পার্সন হলে ডাজেন্ট, আর এখানে ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন হলে ডোন্ট, ইউ ডোন্ট রিড, উই ডোন্ট রিড, দে ডোন্ট রিড। এইবার আমরা এই স্টেপ 3 এর মাধ্যমে দেখব কিভাবে ইন্টারোগেটিভ তৈরি করা যায়। স্টেপ 3 এর মাধ্যমে কি দেখব, কিভাবে ইন্টারোগেটিভ তৈরি করা যায়। অক্সিলারি ভার্ব নিব, ডু আই রাইট এ লেটার, ইয়েস, এই যে দেখেন এখানে ডু প্রথমে ডু, দিয়ে শুরু হবে, হ্যাঁ ফার্স্ট পারসন হলে ডু আই রাইট এ লেটার, দেন স্যার এটা স্যার ডু আই রাইট এ লেটার, ইয়েস, ডোন্ট তারপরে আই রাইট এ লেটার। হুম তারপরে এইটা এইটা তারপরে হচ্ছে স্যার এখানে এই বক্সে বেশিরভাগ সব ইন্টারোগেটিভ করা হয়েছে, যেমন ডু দিয়ে যদি আমরা ডাজ দিয়ে করি, ডাজ এর পরে হি আনতে হবে, ডাজ হি সিং এ সং, হ্যাঁ ডাজের পরে হি আনতে হবে। ডাজ হি সিং এ সং, সে কি ডাজ একটি হি গান সিং গায়। এ সং, হুম ডাজন্ট হি সিং এ সং। ইয়েস, ডিড দিয়ে একটা করতে হবে, ডিড ইউ ওয়াচ টিভি, তুমি কি টিভি দেখেছিলে? ডিড ইউ ওয়াচ টিভি, হ্যাঁ, ইয়া ডিড ইউ ওয়াচ টিভি, ইয়েস, তুমি কি ডিডন্ট ইউ ওয়াচ টিভি। হ্যাঁ তুমি কি টিভি দেখোনি। ইন্টারোগেটিভ আর নেগেটিভ ইন্টারোগেটিভ। হুম তারপর ডিড দিয়ে উইল করা যায়। ওয়াচ টিভি, হুম উইল নট ইউ ওয়াচ টিভি। হুম, দেখেছেন নিজে নিজেই কিন্তু এটা পেরে যাচ্ছেন। তাহলে এই বক্সগুলো যদি আমরা করি, এই চার্টের মাধ্যমে আমরা একটা বাক্যকে কিভাবে অ্যাফার্মেটিভ করা যায়, কিভাবে নেগেটিভ করা যায়, কিভাবে ইন্টারোগেটিভ করা যায়, কিভাবে নেগেটিভ ইন্টারোগেটিভ করা যায়, এই জায়গাগুলো কিন্তু এই বক্সের মাধ্যমে, চার্টের মাধ্যমে আমরা খুব ভালোভাবে দেখতে পারতেছি। তো এইভাবে যদি আমরা এই ভাষাটাকে শিখি, আমরা কেন পারবো না? অবশ্যই পারবো। এবং এই ভাষাটা শেখার সব থেকে গোপনীয় সহজ সূত্র হচ্ছে এইগুলা। একটি নিয়ম আপনাকে শিখিয়ে দিব, দিয়ে চার্ট তৈরি করে দিব, বক্স দিব, আপনি ওখান থেকে অবশ্যই নিজে নিজে তৈরি করতে পারবেন উইদাউট এনি হেল্প অফ ইয়োর টিচার। ডাজ হি রাইট এ লেটার, সে কি একটা চিঠি লেখে? ডিড হি রাইট এ লেটার, সে কি একটা চিঠি লিখেছিল? উইল হি রাইট এ লেটার, উইল হি রাইট এ লেটার, সে কি একটা চিঠি লিখবে? সে কি একটা চিঠি লিখবে? দেখেছেন, ডাজ ব্যবহার করে, ডিড ব্যবহার করেছি, উইল ব্যবহার করেছি। এইবার আমরা দেখবো স্টেপ 4 এর মাধ্যমে কিভাবে নেগেটিভ ইন্টারোগেটিভ তৈরি করা যায়। কিভাবে কি তৈরি করা যায়? নেগেটিভ ইন্টারোগেটিভ। এই নেগেটিভ ইন্টারোগেটিভটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যেমন এই ডোন্ট দিয়ে করতে হবে, তারপর সাবজেক্ট আনতে হবে। বলে ফেললাম স্যার, বলেই ফেলেছেন, হ্যাঁ, নেগেটিভ। ইয়েস ইয়েস, আপনি অলরেডি বলেই দিয়েছেন অ্যাডভান্স। ডোন্ট আই রাইট স্যার হাল, বাকি স্যার কথা বলে না কেন, আমি একা কথা বলতে। রাজিন, আরাধ্যা, তোমরা শুধু শুনছো কেন? একটু কথা বলতে হবে, পার্টিসিপেট করতে হবে। ক্যান ইউ হেয়ার মি প্রপারলি, প্লিজ লেট মি নো দ্যাট। আরাধ্যা, থ্যাংক ইউ। আমি যা বুঝাচ্ছি বুঝতে পেরেছো? কোনো সমস্যা হচ্ছে না তো? স্যার এখানে একটা আশা সিদ্দিকী একজন মহিলা ছিলেন না, উনি কোথায় এখন? উনি হ্যাঁ, দেখি উনি না। হচ্ছে এখন অন্য ব্যাচে ট্রান্সফার হয়ে গেছে, রমজান মাস তো ওনার একটু সমস্যা হচ্ছে, উনি এখন আমার একটা অন্য ব্যাচে চলে গিয়েছে, অনেকগুলো ব্যাচ থাকে তো, উনি হচ্ছে এখন একটা হ্যাঁ ওনার হ্যাঁ। সুবিধা মতো একটা টাইমে চলে গেছে, উনি ইউকে তে থাকে। তো দেখেন এই ও জায়গাটা আচ্ছা। আমরা একটু দেখবো, এটা হচ্ছে ডোন্ট আই রাইট আ লেটার, আমি কি একটা চিঠি লিখি না, ডাজেন্ট উই সিং আ সং, ডিডন্ট হি নো হিম, দেখছেন? তাহলে এই যে বাক্যগুলো কিভাবে করলাম, প্রথমে অ্যাফার্মেটিভ করেছি, সেখান থেকে নেগেটিভ করেছি, সেখান থেকে ইন্টারোগেটিভ করেছি, এবং এখন আমরা নেগেটিভ সেখান ইন্টারোগেটিভ থেকে শিখব। নেগেটিভ ইন্টারোগেটিভ। তাহলে একটা বাক্যকে আমরা 4 ভাবে কিন্তু কনভার্ট করলাম।
কয় ভাবে করলাম? 4 ভাবে। প্রথমে 4 ভাবে। অ্যাফার্মেটিভে থাকলো, অ্যাফার্মেটিভ থেকে আমরা নেগেটিভ না বোধক করলাম, নেগেটিভ থেকে আমরা ইন্টারোগেটিভে চলে আসলাম, প্রশ্নবোধক। এই প্রশ্নবোধক থেকে আমরা প্রশ্ন না বোধক অর্থাৎ নেগেটিভ ইন্টারোগেটিভে চলে আসলাম। তো এই যে জায়গাটা, এইটা যদি আমরা খুব ভালোভাবে একটু ক্যাপচার করতে পারি, দেখবেন একটা বাক্য, আপনি বললাম না আপনি 1000 বাক্য আপনার ব্রেনে রয়েছে, 1000 ইংরেজি ওয়ার্ড, 1000 ইংলিশ সেন্টেন্স আপনি জানেন, ওইগুলাকে মুহূর্তের ভিতরে 4000 করে দেওয়া যায়। কিভাবে? আপনার এই সূত্র অ্যাপ্লাই করতে হবে, অর্থাৎ অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করা শিখতে হবে, নেগেটিভ থেকে ইন্টারোগেটিভ, এবং ইন্টারোগেটিভ থেকে নেগেটিভ ইন্টারোগেটিভ। এটা কিন্তু একটা খুবই সহজ সিস্টেমের কথা, আমি প্রত্যেকটা ব্যাচে এই কথাটা স্টুডেন্টদেরকে খুব ভালো করে বোঝাতে চাই। হুম। দেখেন, ডোন্ট আই সিং আ সং, ডিডন্ট আই সিং আ সং, ওন্ট আই সিং আ সং, আমি কি একটি গান করব না? তাহলে আমরা একটা সিম্পল সেন্টেন্স টেন্সের রুল দিয়ে কতগুলো বাক্য তৈরি করতে পারি, এইগুলো এখন আমরা একটু দেখব। তাহলে এইটা একটু পড়ে ফেলতে হবে, পড়ে ফেলেন। আই প্লে ফুটবল, আই ডোন্ট প্লে ফুটবল, এই বাক্যগুলো। I play football. I don't play football. Do I play football? Don't I play football? তারপর আরো রয়েছে পাস্ট তারপর টেন্সে কি হবে, আরো পাস্ট তো দেখি না সিম্পলে স্যার। আই I প্লেড played ফুটবল। football. Past simple হচ্ছে I played football. I didn't play football. Did I play football? Didn't I play football? হ্যাঁ, তাহলে প্রেজেন্ট টেন্সে 4টা দেখলাম, পাস্ট টেন্সে 4টা দেখলাম। Past tense এইবার আমরা আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখবো, যেটা কিন্তু আমরা একটু আগে দেখিনি, এখন দেখবো কি বলছে। স্টেপ 3 এর আগে আমরা যে স্টেপ 3টা দেখে এসেছি, অর্থাৎ কিভাবে ইন্টারোগেটিভ করা যায়, এইটাকে স্টেপ 3 বলা হচ্ছে। এই স্টেপ 3 এর আগে ডাব্লিউএইচ ওয়ার্ড, অর্থাৎ হয়, হোয়েন, why, হোয়ার, when, হোয়াট, where, what, হাউ, how. এগুলো কিন্তু ডাব্লিউএইচ, আরো অনেক শব্দ রয়েছে, অর্থাৎ যে শব্দগুলোর প্রথমে ডাব্লিউ এবং এইচ থাকে, ডাব্লিউ এবং এইচ হুম। থাকে, তো এই শব্দগুলোকে ডাব্লিউএইচ ওয়ার্ড বলে। এই ডাব্লিউএইচ ওয়ার্ড ব্যবহার করে আমরা কিভাবে এইটা ডাব্লিউএইচ সেন্টেন্স তৈরি করতে পারি, যেমন এই ডাব্লিউএইচ ওয়ার্ড যোগ করলে ডাব্লিউএইচ ওয়ার্ড যোগে ইন্টারোগেটিভ করা যায়। অর্থাৎ স্টেপ 3 এর আগে, তুমি কখন গান করেছিলে? ইয়েস, তুমি কখন গান করেছিলে, আপনি When কাউকে, did you sing আপনি a কাউকে song? প্রশ্ন প্রশ্ন করছেন, তুমি কখন গান করেছিলে, কিভাবে বলতে হবে? হোয়েন ডিড ইউ সিং আ সং। তো দেখেন, When did you sing a song? দেখেন How did স্টেপ you sing থ্রিতে, a song? স্টেপ 3-তে কিন্তু, Where did you sing a song? হুম, স্টেপ 3-তে কিন্তু জাস্ট এতটুকুই ছিল, ডিড ইউ সিং এ সং, তুমি কি একটা গান করেছিলে। তো এই ডিড ইউ সিং এ সং এর প্রথমে আমি, এটাকে স্যার কয়েকভাবে করা যায়। Did you sing a song? When did you sing a song? Where did you sing a song? How did you sing a song? ইয়েস, আপনি যেভাবে বলেছেন এটা When, অবশ্যই why did you sing a song? স্যার যে 4 ভাবে করা গেল, when, why, where, how. হাউ। তো এখানে কিন্তু আমরা সেই হোয়েন ডিড ইউ সিং এ সং, হোয়ার ডিড ইউ সিং এ সং, এগুলাকে বলা হচ্ছে, প্রথমে আমরা স্টেপ 3-তে এতটুকুই শিখেছিলাম, ডিড ইউ সিং এ সং। তো এই স্টেপ 3-তে যে হুম, হুম, ইন্টারোগেটিভ বাক্য শিখেছি, এর প্রথমেই যখন আমরা এই ডাব্লিউএইচ কোনো ওয়ার্ড যুক্ত করে দিব, তখন ওই বাক্যটা কিন্তু ডাব্লিউএইচ যুক্ত ইন্টারোগেটিভ হয়ে গেল। হুম। দেখছেন? মানে প্রশ্নবোধক যেটা। হ্যাঁ, হ্যাঁ, এটা ডাব্লিউএইচ যুক্ত প্রশ্নবোধক হয়ে গেল। তুমি কখন গান করেছিলে, হোয়েন ডিড ইউ সিং আ সং। When did you sing a তুমি song? কোথায় গান করবে, হোয়ার উইল ইউ সিং এ সং। Where did you sing a song? তো স্টেপ 3-তে আমরা কিন্তু এটা করে আসছি, হোয়ার, এই যে উইল ইউ সিং এ সং, এখানে অতিরিক্ত যোগ করেছি হোয়ার, হোয়েন, অর্থাৎ যে কোনো ইন্টারোগেটিভ বাক্যের আগে আপনি হোয়ার, হোয়েন, হাউ, হোয়াট, এইগুলো, প্রশ্নবোধক WH যুক্ত করতে হবে। একদমই ঠিক, অ্যাবসলিউটলি রাইট। কোথায়, কখন, কিভাবে, হুম, কেন। কেন। তো স্টেপ 4-এর আগে ডাব্লিউএইচ ওয়ার্ড বসিয়ে ইন্টারোগেটিভ করা যায়। স্টেপ 4-এর আগে ডাব্লিউএইচ ওয়ার্ড বসিয়েও কিন্তু আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ করব। কেমন ভাবে করব এটা একটু পড়েন, এখানে লেখা রয়েছে, হোয়াই শুধু যে ডোন্ট আই সিং এ সং। why don't I sing a song? When didn't you sing a song? Why don't you go there? সুন্দর, দেখছেন? তাহলে এখানে আমরা এতটুকুই পড়েছিলাম, নেগেটিভ ইন্টারোগেটিভ, ডোন্ট আই সিং এ সং, আমি কি একটা গান করি না। তারপর আমি কি করেছি, হোয়াই ডোন্ট আই সিং এ সং, অতিরিক্ত শুধু হোয়াই যোগ করেছি, কেন আমি গান করি না। তুমি কখন গান করনি, হোয়েন ডিড ইউ, হোয়েন ডিডেন্ট ইউ সিং আ সং, তুমি কেন সেখানে যাবে না, হোয়াই ডোন্ট ইউ গো দেয়ার। দেখছেন? এই বাক্যগুলো দিয়ে আমরা
নেগেটিভ ইন্টারোগেটিভ তৈরি করতে পারি। তো আমরা এইভাবে যদি করতে থাকি এই বাক্যগুলো, আমরা প্রচুর পরিমাণে ডু সামথিং, যখন আমরা এটাকে বলে ইম্পারেটিভ সেন্টেন্স করতে পারি, তখন ভার্বকে সামনে নিয়ে আসতে হয়। এই কাঠামো দিয়ে দেখতে পারছেন? হুম, শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, 1 মিনিট ওয়েট এ বিট, আমার এখানে একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, দেখা যাচ্ছে না মনে হয়। আচ্ছা, যাই হোক, ক্লাসটা একটু কেটে গিয়েছে জুমটা। এমনি কি এখানে স্ক্রিন দেখা যাচ্ছে? এখন দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, দেখা যাচ্ছে। দেখেন, এটা প্রেজেন্টেশনটা দিয়ে বা এটা আমরা একটু শেষ করি যে আপনি গতকাল কি করেছিলেন। পারফেক্ট টেন্স, এটা হ্যাঁ, হ্যাঁ, একটু হ্যাঁ, বললে ভালো হতো। হ্যাঁ, কন্টিনিউয়াস এবং পারফেক্ট, থ্যাংক ইউ। কন্টিনিউয়াস এবং পারফেক্টটা হচ্ছে, এটা তাহলে আমি একটু এখান থেকে দেখিয়ে দেই। এটা একটু দেখে আমি স্যার পারফেক্ট টেন্সটা একটু ভালো করে বোঝার ইয়ে করতে পারি স্যার। পারফেক্ট টেন্স, তাই না? হুম হুম। আচ্ছা, পারফেক্ট টেন্স, জাস্ট ওয়েট এ মিনিট। পারফেক্ট টেন্সটা হচ্ছে মূলত এই যে এখানে আমি দেখাচ্ছি, স্পিড, সেন্টেন্স কোম্পানি, কন্টিনিউয়াস টেন্স। এই যে দেখুন, কন্টিনিউয়াস টেন্সটাও কিন্তু আমরা খুব সহজ করে শিখতে পারি। কন্টিনিউয়াস টেন্স হচ্ছে সবসময় আইএনজি যুক্ত থাকবে। আমি বাড়ি যাচ্ছি, আমি ভাত খাচ্ছি, তারা স্কুলে যাচ্ছে, তারা, এই যে প্র্যাকটিক্যাল ইউজ অফ টেন্স পার্ট 2 তে আমরা কিন্তু কন্টিনিউয়াস। আই এম রাইটিং আ লেটার, আমি একটা চিঠি লিখিতেছি। হি ইজ ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাইতেছে। দে আর প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলিতেছে। দেখেছেন? এর গঠন প্রণালী কি হবে? খুব ইজি। প্রথমে সাবজেক্ট বসাতে এটা হবে। স্যার সহজ, সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের ওয়ান ফর্মের সাথে আইএনজি যোগ করে এক্সটেনশন। ও, ধন্যবাদ। অর্থাৎ এটা যদি বুঝতে পারেন আপনি এই নিয়মটা দিয়ে শত শত। কন্টিনিউয়াস স্যার, ওই যে আমার একটু প্রবলেম হয় স্যার পারফেক্ট টেন্সটা, পারফেক্ট বেশি টেন্সটা, প্রবলেম হয়। হ্যাঁ, পারফেক্ট টেন্সটা আমরা এখানে দেখবো। পারফেক্ট টেন্সটা এখানে দেওয়া আছে। কন্টিনিউয়াস টেন্স, ইন্টারোগেটিভ, এই যে পারফেক্ট টেন্স। পারফেক্ট টেন্স হচ্ছে পুরা ঘটিত বর্তমান। কোনো কাজ, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কোনো কাজ। এখনো আছে, আমরা স্যার বর্তমান আগে স্যার এইভাবে শিখেছি। হ্যাঁ, হ্যাঁ। কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো